ওকে। সো বিদ্যুৎ সমস্যার কারণে আগের লেকচারটা একটু মানে ফ্র্যাকশন হয়ে গেছে, মানে আগের লেকচারটা অফ রাখতে হয়েছে এবং নতুন করে আবার কারেন্ট আসার পরে নতুন করে আবার লেকচার শুরু করতে হয়েছে। সো আমরা যেই জায়গাটাতে ছিলাম সেই জায়গাটা হচ্ছে যে করোনা রেডিয়েটার না, আই মিন মেবি জোনা পেলোসিটা নিয়ে আমরা আলাপ করতেছিলাম। এবং এইখানে আমাদের মেইনলি যে কথাটা ছিল সেটা হচ্ছে যে এখানে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন রিয়েলি এইখানে প্রাইমারি ফলিকলকে সেকেন্ডারি ফলিকলে কনভার্ট করে। এবং সেকেন্ডারি ফলিকলটা কি? সেকেন্ডারি ফলিকল হচ্ছে যে এইখানে প্রাইমারি ওসাইট থাকবে, তারপরে হচ্ছে এইখানে কয়েকটা মাল্টিপল লেয়ারের, এইখানে থাকবে মাল্টিপল লেয়ারের গ্রেনুলোসা সেলস বা ফলিকুলার সেলস থাকবে। আর হচ্ছে ফলিকুলার সেলস এবং প্রাইমারি ওসাইটের মধ্যে কি বললাম, ফলিকুলার সেল এবং প্রাইমারি ওসাইটের মধ্যে আলটিমেটলি মাঝখানে একটা লেয়ার ফর্ম হবে যেটাকে বলা হচ্ছে জোনা পেলোসিডা। এবং শুধুমাত্র এইটাই না, এবং এইখানে এইটার বাহিরে, অর্থাৎ এইটার এইটার বাহিরের দিকে আর একটা লেয়ার ফর্ম হবে যেটার নাম হচ্ছে থিকা লেয়ার। অ্যাকচুয়ালি এইটার এই জায়গাটা থিক হয়, সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড থিকা। সো এইটার আবার দুইটা পার্ট আছে, একটাকে বলা হয় থিকা এক্সটার্না মানে যেটা হচ্ছে বাইরের দিকে আছে, আর একটাকে বলা হয় থিকা ইন্টারনা মানে যেটা হচ্ছে ভিতরের দিকে আছে। ক্লিয়ার? এখন এর যে ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ, ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যাকচুয়ালি এই জায়গাটাতে সেম এই কাজটা করতেছে। এখন এইদিকে থিকা এক্সটার্না যে সেলটা আসছে বা থিকা এক্সটার্না যে লেয়ারটা আসছে, বা অ্যাকচুয়ালি থিকা লেয়ারটা, সে থিকা এক্সটার্না এবং ইন্টারনা, সেগুলোর কাজ কি? সেগুলোর কাজ হচ্ছে মেইনলি তারা ইনিশিয়ালি এই থিকা যে লেয়ারটা আছে সেই লেয়ারটা ইনিশিয়ালি তারা এন্ড্রোজেন প্রোডাকশন করা স্টার্ট করে। এন্ড্রোজেন হচ্ছে একটা মেল হরমোন। সো এটা হচ্ছে একটা মেল রিপ্রোডাক্টিভ হরমোন। এবং এই মেল হরমোনটা যেটা এই যে থিকা এক্সটার্নাল যে লেয়ারটা আছে সেটা মেল হরমোন যেটা এন্ড্রোজেনটাকে তৈরি করতেছে সেইটাকে আলটিমেটলি নিচের যে গ্রেনুলোসা সেলস বা নিচের যে ফলিকুলার সেলস আছে, সেই ফলিকুলার সেলস এই এন্ড্রোজেনটাকে আলটিমেটলি ইস্ট্রোজেনে কনভার্ট করে। অর্থাৎ অর্থাৎ মেইনলি ফিমেল বডি কোনোভাবেই ফিমেল বডি তারা হচ্ছে সরাসরি ইস্ট্রোজেন প্রোডাকশন করে না। তারা যেই ইস্ট্রোজেনটা প্রোডাকশন করে তারা ইনিশিয়ালি তারা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ হরমোন প্রডিউস করে। সে মেল রিপ্রোডাক্টিভ হরমোনটাকে আলটিমেটলি এইদিকে যে গ্রেনুলোসা সেলস আছে সেই গ্রেনুলোসা সেলস সেটাকে হচ্ছে ইস্ট্রোজেনে কনভার্ট করে। এবং এটা হচ্ছে এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? অনেক সময় দেখা যায় যে এন্ড্রোজেন অবশ্যই সবটা এন্ড্রোজেনটাকে ইস্ট্রোজেনে কনভার্ট করে ফেলে না। কিছু এন্ড্রোজেন থাকে যেগুলো স্পেশালি থাকে। ইভেন আমরা ছেলেদের ক্ষেত্রেও দেখলাম যে ছেলেদের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ইস্ট্রোজেন থাকতেছে। দ্যাট মিনস একটা বডিতে মেল এবং ফিমেল দুইটা হরমোনই এক্সিস্ট করে, যেটা ডমিনেন্ট করে অ্যাকচুয়ালি তার ক্যারেক্টারগুলো সেরকম ভাবে প্রকাশ পায়। সো এখন কিছু কিছু ক্ষেত্রে এন্ড্রোজেনটাকে গ্রেনুলোসা সেলস পুরোপুরিভাবে ইস্ট্রোজেনে কনভার্ট করতে ব্যর্থ হয়, বা তারা খুব কম পরিমাণে যতটুকু এন্ড্রোজেন উৎপন্ন হয় ততটুকু এন্ড্রোজেনের খুব কম পরিমাণ এন্ড্রোজেনকে তারা ইস্ট্রোজেনে কনভার্ট করতে পারে। সো এই যে তারা ইস্ট্রোজেনে যে কনভার্ট করতে পারাটা, সেটা যদি তারা কম করতে পারে তখন একটা ফিমেল বডিতে এন্ড্রোজেন বা মেল রিপ্রোডাক্টিভ হরমোনের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। সো যখন সেখানে মেল রিপ্রোডাক্টিভ হরমোনের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি ওই ফিমেল বডিতে তখন মেলের কিছু ক্যারেক্টার আস্তে আস্তে চলে আসতে থাকবে, কারণ ওই ফিমেল বডিতে এখন এন্ড্রোজেন বা মেল রিপ্রোডাক্টিভ হরমোনের পরিমাণ বেশি। এবং একটা ডিজিজ আছে POCS, যেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোম। হোয়াট ইজ দ্য পলিসিস্টিক ওভারি সিনড্রোম? পলিসিস্টিক ওভারি সিনড্রোমে অ্যাকচুয়ালি যেটা হয়, আস্তে আস্তে এই সিনড্রোমের ক্ষেত্রে কিছু কিছু মেয়েদের দাড়িগোঁফ জন্মানো শুরু করে, এবং যেটা একটা মেল ক্যারেক্টার। তো তাদের দাড়িগোঁফ জন্মানো শুরু করে, ইভেন আলটিমেটলি আরও কিছু মেল ক্যারেক্টার চলে আসতে থাকে। যেরকম এদিকে দেখানো যায় যে যদি এন্ড্রোজেন যদি বেড়ে যায় তাহলে এন্ড্রোজেন বেড়ে যাওয়ার কারণে কি কি প্রবলেম হয়। উচ্চমাত্রার এন্ড্রোজেন যদি হয় তখন হচ্ছে এরকম পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়। অস্বাভাবিক স্থান লুমশ হয়, যেমন মুখমণ্ডল, ঠোঁট ইত্যাদিতে লুমশ হয়। ইভেন কিছু কিছু ব্রণ দেখা যায়। আর একটা হচ্ছে যে আমি যদি একটা কথা বলি যে ছেলেদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি থাকে ছেলেদের, যে ছেলেরা হার্টজনিত রোগগুলোতে বেশি ভুগে। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যে
কোলেস্টেরল যেটা আছে, অর্থাৎ আমাদের একটা কোলেস্টেরল আছে, একটা হচ্ছে এলডিএল যেটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর একটা কোলেস্টেরল আছে এইচডিএল যেটাকে বলা হয় হাই ডেনসিটি লিপোপ্রোটিন। সো এই যে এলডিএল এবং এইচডিএল, এলডিএল মিন্স হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন এবং যেটাকে আশা করা যায় সেটা লো থাকবে, এবং এইচডিএল মানে হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন যেটাকে আশা করা যায় সেটা হচ্ছে আলটিমেটলি হাই থাকবে, মানে যেটা হচ্ছে হাই সেটা হাই থাকাটা বেটার, যেটা হচ্ছে লো সেটা লো থাকাটা বেটার। এখন যেটার নাম হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, কিন্তু সেটা যদি বেশি থাকে তখন কিন্তু আলটিমেটলি সেটা প্রবলেম, কারণ ছোট মুখে বড় কথা মানায় না। অর্থাৎ এটা থাকার কথা হচ্ছে লো, কিন্তু সে থাকতেছে বেশি, দ্যাট মিনস সেটা হচ্ছে খারাপ। আবার এই যে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, সেটা হাই ডেনসিটি লিপোপ্রোটিন যদি কম হয়ে যায় তখন আবার সেটা বডির জন্য খারাপ, কারণ তার নামটা হচ্ছে হাই, তার দ্যাট মিনস সে হাই থাকাটা হচ্ছে ভালো। এবং এখন যেটা হয়, কেন পুরুষেরা হৃদযন্ত্রের যে প্রবলেমগুলো, সেই হৃদযন্ত্রের প্রবলেমগুলোতে তারা বেশি ভোগে, সেটার একটা কারণ হচ্ছে আমাদের যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলোকে কিন্তু নেরু করে দেয় কিন্তু আমাদের কোলেস্টেরলগুলো। এবং আমাদের মেল বডি অ্যাকচুয়ালি এন্ড্রোজেন যেটা করে, সেই এন্ড্রোজেন হচ্ছে আলটিমেটলি সেই এন্ড্রোজেন আলটিমেটলি এই এলডিএল এর পরিমাণকে বাড়াইতে থাকে। সো এই যে এন্ড্রোজেন যখন এলডিএল এর পরিমাণটাকে বাড়াইতে থাকে তখন যেটা হয়, এই এলডিএল যেটা করে, এলডিএল হচ্ছে রক্তনালীর বিভিন্ন প্রাচীরের মধ্যে এরকমভাবে জমা হতে থাকে, এবং জমা হতে থাকার কারণে এই জায়গায় যে অ্যাথেরোমেটাস প্লাকগুলো ফর্ম করে, সেই প্লাকগুলো ফর্ম করার কারণে আলটিমেটলি এই দিক দিয়ে রক্তনালী দিয়ে যে রক্ত যে প্রবাহ আছে, সেই রক্ত প্রবাহ আলটিমেটলি বাধাগ্রস্ত হয়। সো এই কারণে যেহেতু মেল হরমোন অ্যান্ড্রোজেন, একটা মেল বা একটা ছেলের বডিতে, একটা পুরুষের বডিতে যেহেতু অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণটা বেশি, অ্যান্ড্রোজেন হরমোন বেশি থাকার কারণে অ্যান্ড্রোজেন হরমোনটা যেহেতু আলটিমেটলি এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিনের পরিমাণটাকে বাড়ায় দেয়, সো লো ডেনসিটি লিপোপ্রোটিনটাকে বাড়ায় দেওয়ার কারণে আলটিমেটলি এইদিকে প্লাক জমতে থাকে, এবং প্লাক জমার কারণে সেখানে রক্তনালী নেরু হয়ে যায়, আলটিমেটলি সেটা হচ্ছে হৃদযন্ত্রের দিকে বেশি পসিবিলিটি থাকে। এখন আসি যে কেন ফিমেলরা বা কেন মেয়েরা তাদের হৃদযন্ত্রের প্রবলেমটা তাদের কম থাকে, সেটা থাকার একটা কথা হচ্ছে তাদের মধ্যে এন্ড্রোজেনটা কম থাকে। যখন এন্ড্রোজেন কম থাকার কারণে আলটিমেটলি এলডিএল বাড়তে পারে না, কারণ এন্ড্রোজেন অ্যাকচুয়ালি এলডিএলকে বাড়ায়। সো এন্ড্রোজেন যদি কম থাকে তাহলে এলডিএল কম বাড়বে, মানে এলডিএল লো থাকবে। সো এলডিএল লো থাকলে এবং সেখানে আলটিমেটলি যেটা হয় এইচডিএল আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে কি এইচডিএল আলটিমেটলি বাড়তে থাকবে। সো এন্ড্রোজেন যখন কমে যাচ্ছে তখন আলটিমেটলি একটা আমরা জিনিস পাচ্ছি, কারণ হচ্ছে ভালো জিনিসটা কি, এলডিএল যখন কমে যাচ্ছে তখন এলডিএল এর পরিমাণ কমে যাচ্ছে, এইচডিএল এর পরিমাণ বেড়ে যাচ্ছে। যেটা লো থাকা উচিত সেটা লো হচ্ছে, যেটা হাই থাকা উচিত সেটা হাই হচ্ছে। আলটিমেটলি ফিমেলদের ক্ষেত্রে এই জায়গায় রক্তনালীতে যে এই অ্যাথেরোমেটাস প্লাক হওয়ার যে পসিবিলিটি, সেই পসিবিলিটিটা তখন কম থাকে, কারণ হাই ডেনসিটি লিপোপ্রোটিনের একটা কাজ হচ্ছে যে এইখানে যেই প্লাকগুলো জমা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিনের কারণে এখানে যে প্লাকগুলো জমা হচ্ছে, হাই ডেনসিটি লিপোপ্রোটিনের কাজ হচ্ছে এইখানে যে লো ডেনসিটি লিপোপ্রোটিন আছে সেই লো ডেনসিটি লিপোপ্রোটিনটাকে এখান থেকে সরায় দেওয়া, এখান থেকে সরায় সে এটাকে আলটিমেটলি লিভারে নিয়ে যায়। তার মানে এই হাই ডেনসিটি লিপোপ্রোটিন কি করে, হাই ডেনসিটি লিপোপ্রোটিন রক্তনালীতে আসে। যখন হাই ডেনসিটি লিপোপ্রোটিন রক্তনালীতে আসার পরে যখন যদি এইখানে দেখে যে আলটিমেটলি এখানে কিছু একটা প্লাক হচ্ছে, যেটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিনের কারণে, এই হাই ডেনসিটি লিপোপ্রোটিন সেটাকে ভেঙে দেয়। সেটাকে ভেঙে দেওয়ার পর সেটাকে ক্যারি করে আলটিমেটলি সেটা লিভারে নিয়ে যায়, সেটা ডাইজেস্ট হয়ে যায়, সেটা মূত্রের মাধ্যমে বের হয়ে যায়, কোনো কিছু একটা ঘটে। মানে হাই ডেনসিটি লিপোপ্রোটিন যত বেশি থাকবে তত সে এখানে যত প্লাক আছে তত প্লাকগুলোকে ভাঙতে পারবে। That's why high density lipoprotein is called good cholesterol and low density lipoprotein is called bad cholesterol, because low density lipoprotein has a tendency to form atheromatous plaque and high density lipoprotein has a tendency to remove this plaque. ক্লিয়ার? সো এন্ড্রোজেন যদি কম থাকে, আমি আগে বলছি যে এন্ড্রোজেন সাধারণত লো ডেনসিটি লিপোপ্রোটিনকে বাড়ায় এবং হাই ডেনসিটি লিপোপ্রোটিনকে কমায় দেয়। তো এন্ড্রোজেন যদি কম থাকে, এন্ড্রোজেন কম থাকলে যেটা হবে সেটা হচ্ছে এন্ড্রোজেন কম থাকলে লো ডেনসিটি লিপোপ্রোটিন কমতে থাকবে, হাই ডেনসিটি লিপোপ্রোটিন বাড়তে থাকবে, আলটিমেটলি এইখানে অ্যাথেরোমেটাস প্লাক হওয়ার সম্ভাবনা কম থাকবে, হৃদরোগ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। সো নর্মালি ফিমেলদের ক্ষেত্রে বা
দেহে এই এন্ড্রোজেনের পরিমাণটা কম থাকার কারণে, বিকজ এন্ড্রোজেন ইজ এ মেল হরমোন, এইখানে এই থিকা এক্সটার্না যত টাইপের এন্ড্রোজেন সে ফর্ম করতেছে, সেই এন্ড্রোজেনটাকে আলটিমেটলি গ্রেনুলোসার সেল ইস্ট্রোজেনে কনভার্ট করে দিচ্ছে। সো বেশি এন্ড্রোজেন থাকতেছে না, খুব অল্প পরিমাণ এন্ড্রোজেন সেখানে এক্সিস্ট করতেছে। সো এই যে বেশি যে এন্ড্রোজেনটা থাকতেছে না, সেই বেশি এন্ড্রোজেনটা আলটিমেটলি তার মানে এন্ড্রোজেনে কনভার্ট হয়ে যাচ্ছে, তাদের এই পসিবিলিটিটা কম থাকছে। এখন কোনো ক্ষেত্রে যদি এই গ্রেনুলোসা সেলগুলা সেই এন্ড্রোজেনটাকে যদি ইস্ট্রোজেনে কনভার্ট করতে না পারে, কি বলো, কোনো কারণে যদি এই গ্রেনুলোসা সেলগুলা এইখানে যে এন্ড্রোজেনটা উৎপন্ন হলো, সেই এন্ড্রোজেনটাকে যদি সে ইস্ট্রোজেনে কনভার্ট করতে না পারে, তাহলে ফিমেল বডিতে এখন এন্ড্রোজেনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ এখানে থিকা এক্সটার্না কন্টিনিউয়াসলি এন্ড্রোজেন প্রোডাকশন করতেছে, বাট গ্রেনুলোসা সেলস ইজ ফেইলড টু convert this androgen into estrogen, so androgen level becomes very high in the body, in the female body. So female body তে যখন androgen level high হবে, তো আমি কি বললাম, androgen level যখন হাই হচ্ছে তখন সেটা লো ডেনসিটি লিপোপ্রোটিনকেও হাই করে দিবে এবং হাই ডেনসিটি লিপোপ্রোটিনকে সে লো করে দিবে। তার মানে কি, সে গুড কোলেস্টেরলকে সে কমায় দিচ্ছে, ব্যাড কোলেস্টেরলকে সে বাড়ায় দিচ্ছে। সো ফিমেলরাও তখন আলটিমেটলি সেই প্রবলেমগুলোতে তারা পড়তে থাকবে, এবং এই যে প্রবলেমগুলোতে পড়তে থাকা, তো এইরকম টাইপের বিভিন্ন প্রবলেম করতে থাকবে। দ্যাট মিনস এটা হচ্ছে উচ্চমাত্রার অ্যান্ড্রোজেন জনিত সমস্যা। তবে একটা নর্মাল লেভেল মেনটেন করাটা প্রয়োজন। এই যে বললাম না, এইখানে ধরেন 10টা অ্যান্ড্রোজেন প্রোডাকশন হয়, যেই 10টা অ্যান্ড্রোজেনকে আলটিমেটলি এইখানে যে 10টা অ্যান্ড্রোজেন প্রোডাকশন হয়, সেই 10টা অ্যান্ড্রোজেনের মধ্যে ধরেন সেখানে 5টা বা 8টা অ্যান্ড্রোজেনকে সে ইস্ট্রোজেনে কনভার্ট করে ফেলে, 2টা তার একটা নর্মাল মেনটেনেন্সের জন্য রাখা লাগে। কারণ আমি আগেই বলছি যে একটা বডিতে ফিমেল এবং মেল 2টা রিপ্রোডাক্টিভ হরমোনই এক্সিস্ট করবে, যেটা ডমিনেন্ট করবে বডিও সেদিকেই যাবে। ক্লিয়ার? সো এখন যদি কোনো কারণে আমাদের এদিকে এন্ড্রোজেন খুব কম হয়ে যায়, অর্থাৎ এখানে যতটুকু এন্ড্রোজেন প্রোডাকশন করতেছে আমাদের গ্রেনুলোসা সেল সবগুলাকেই ধরেন যে করে ফেলতেছে, আই মিন ইস্ট্রোজেনে কনভার্ট করে ফেলতেছে, তখন দেখা যাচ্ছে যে এই যে ফিমেল যে ক্যারেক্টারটা সেটা খুব বেশি হয়ে যাচ্ছে এবং সেখানে সেটাকে অপোজিট কোনো থাকতেছে না, আই মিন সেখানে এন্ড্রোজেনের স্বল্পতা ঘটতেছে। কারণ যতগুলাই এন্ড্রোজেন আসতেছে সবগুলো এন্ড্রোজেনকে যেহেতু ইস্ট্রোজেনে কনভার্ট করে দিতেছে, আলটিমেটলি ব্লাডে এখন এন্ড্রোজেনের পরিমাণটা কম। সো যখন নিম্নমাত্রার এন্ড্রোজেন হবে তখনও কিছু প্রবলেম দেখা দেয়। তার মধ্যে একটা হচ্ছে অবসাদ, তারপর হচ্ছে ভালো মন্দের স্বাভাবিক বাছবিচার থাকে না, আর একটা হচ্ছে যে উত্তেজনা হ্রাস, এরকম টাইপের বিভিন্ন টাইপের প্রবলেমগুলো দেখা দেয়। ক্লিয়ার? সো এন্ড্রোজেনও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টিমুলেশন, ফর দ্য এক্সাইটমেন্ট অফ ফিমেল। ক্লিয়ার? সো এইটাই ছিল এন্ড্রোজেন জনিত সমস্যা। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এইখানে যে থিকা সেকেন্ডারি যে ফলিকল আছে, সেই সেকেন্ডারি ফলিকলের যে থিকা এক্সটার্না আছে, সেই থিকা এক্সটার্না আলটিমেটলি কি করতেছে, সেই থিকা এক্সটার্না আলটিমেটলি এন্ড্রোজেন প্রোডাকশন করতেছে, যেই এন্ড্রোজেন গ্রেনুলোসা সেল যে এন্ড্রোজেনটাকে ইস্ট্রোজেনে কনভার্ট করতেছে। ইভেন ইউ উইল বি অ্যামেজড টু নো দ্যাট যে ইস্ট্রোজেন আসলে সরাসরি উৎপন্ন হতে পারে না, ইস্ট্রোজেন এন্ড্রোজেন থেকেও প্রোডাকশন হয়, কিছু কিছু ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থেকেও কনভার্ট হয়। অর্থাৎ ইনিশিয়ালি উৎপন্ন হচ্ছে প্রোজেস্টেরন, সেই প্রোজেস্টেরন হরমোনটা আলটিমেটলি ইস্ট্রোজেনে কনভার্ট হয়, দ্যাট মিনস নর্মালি ইস্ট্রোজেন ইজ not directly produced in female body. Actually at first it is produced as androgen, which is the male hormone, male reproductive hormone, which is converted by the granulosa cells into estrogen, and it may produce from the progesterone. Actually progesterone can convert into the estrogen. Clear? তারপরে আলটিমেটলি যেটা হবে, তাহলে এটা গেল হচ্ছে থিকা এক্সটার্না, এটা হচ্ছে সেকেন্ডারি ফলিকল। ক্লিয়ার? এটা হচ্ছে কি সেকেন্ডারি ফলিকল, এবং এই যে সেকেন্ডারি ফলিকল আছে, সেই সেকেন্ডারি ফলিকলে আলটিমেটলি যে স্টিমুলেশনটা দিতেছে, সেই স্টিমুলেশনটা দিতেছে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। আলটিমেটলি ফলিকল স্টিমুলেটিং হরমোন এই জায়গায় স্টিমুলেশন দেওয়ার কারণে প্রাইমারি ফলিকলে স্টিমুলেশন দেওয়ার কারণে এটা সেকেন্ডারি ফলিকল হইল। যখন সেকেন্ডারি ফলিকল হইল তখন এই সেকেন্ডারি ফলিকল আলটিমেটলি কি করলো, সে ইস্ট্রোজেন হরমোন প্রোডাকশন করা স্টার্ট করলো। সে যখন ইস্ট্রোজেন হরমোন প্রোডাকশন করা স্টার্ট করলো তখন এই ইস্ট্রোজেন হরমোন আলটিমেটলি কয়েকটা কাজ করবে। কিরকম? এই ইস্ট্রোজেন হরমোন এই যে বডির যে অ্যান্টেরিয়র পিটুইটারি আছে বা হাইপোথ্যালামাস আছে, সেটাকে নেগেটিভ ফিডব্যাক দিবে, অর্থাৎ সেটাকে ইনহিবিট করে দিবে। ইভেন এই কাহিনীগুলো ঘটতেছে কিন্তু 7 থেকে মোটামুটি 10তম দিন পর্যন্ত, 10তম দিনের ভিতরে এই সমস্ত কাহিনী ঘটতেছে।
ইনিশিয়ালি 7 দিনের দিন ফলিকল স্টিমুলেটিং হরমোন আসা শুরু হলো। ফলিকল স্টিমুলেটিং হরমোন 1-2 দিনের ভিতরে আলটিমেটলি প্রাইমারি ফলিকলকে সেকেন্ডারি ফলিকলে কনভার্ট করলো। সেই আবার এক দিনের ভিতরে সেইখানে যে ইস্ট্রোজেন যেটা প্রোডাকশন হওয়া স্টার্ট হলো, সেই ইস্ট্রোজেন আলটিমেটলি সেই ইস্ট্রোজেন আমাদের ব্রেইনের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে আবার ইনহিবিট করা স্টার্ট করলো, যাতে এখন সে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোনের পরিমাণটা বা ক্ষরণটা কমায় দেয়। এখন সেটা কেন সেটা একটা কথা হচ্ছে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, মেইনলি ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোনটা নিয়ে একটু পরে আলোচনা করব। ফলিকল স্টিমুলেটিং হরমোনের মেইন কাজটা ছিল যে একটা ফলিকলকে গ্রো করা, অর্থাৎ প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল কোনোভাবেই হওয়া পসিবল না যদি সেইখানে আলটিমেটলি ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ না করে। সো এই কারণে ফলিকল স্টিমুলেটিং হরমোন এখানে কাজ করলো, এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করে এইখানের যে প্রাইমারি ফলিকল ছিল, সেই প্রাইমারি ফলিকলকে আলটিমেটলি সেটা সেকেন্ডারি ফলিকলে কনভার্ট করে ফেললো। তাহলে তো ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ শেষ। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনটাকে তো আলটিমেটলি সেটাকে এখন আর কাজ নাই, সেটাকে থামায় দেওয়া দরকার। সো তখন কি হয়, এইখান থেকে যে ইস্ট্রোজেনটা প্রোডাকশন হয়, সেই ইস্ট্রোজেনটা ব্রেনে যায়, এবং ইস্ট্রোজেনটা ব্রেনে গিয়ে বলে ওকে ইউ ক্যান স্টপ নাও, তোমার আর এখন কোনো এত বেশি কাজ করার দরকার না। একটু করে মানে নিশ্চিত হয়, একেবারে স্টপ হয়েছে না, কিন্তু একটু করে নিশ্চিত হয়, আলটিমেটলি মেসেজ দেয় যে জাস্ট তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোনকে বলে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন শুনো, তোমার যে কাজ করার ছিল তোমার সেই কাজ করা হয়ে গেছে, এবং সেই কাজটার প্রুফ হচ্ছে এই যে আমি। কারণ তুমি যদি ফলিকল স্টিমুলেটিং হরমোন, তুমি যদি প্রাইমারি ফলিকলকে যদি সেকেন্ডারি ফলিকলে কনভার্ট না করতা, তাহলে সেই ইস্ট্রোজেন আসতো না। ইস্ট্রোজেন আসলে আমিও তোমার কাছে আসতাম না। দ্যাট মিনস এখানে যেহেতু আমি চলে আসছি, দ্যাট মিনস বোঝাচ্ছে যে সেইখানে যে সেকেন্ডারি যে ফলিকল, সেই সেকেন্ডারি ফলিকল ভালোভাবে গ্রো করছে। ক্লিয়ার? এখন যেটা হবে সেটা হচ্ছে এই ইস্ট্রোজেন আরেকটা কাজ করে, সেটার মধ্যে আরেকটা কাজ হচ্ছে যে এই ইস্ট্রোজেন আলটিমেটলি আমাদের ইউটেরাসেও চলে যায়, আমাদের ইউটেরাসও সেটা যেতে থাকে। আমাদের এই ডিম্বাণুটা কোন জায়গায় আছে? ডিম্বাণুটা হচ্ছে, এটা হচ্ছে ধরেন ইউটেরাস, এটা হচ্ছে ধরেন, আমি জাস্ট একটু স্ট্রাকচারটা দেখাই। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা হচ্ছে ইউটেরাসের এই যে পিছন দিকে হচ্ছে আলটিমেটলি এই জায়গা হচ্ছে ডিম্বাণু। ক্লিয়ার? এই জায়গা হচ্ছে ডিম্বাশয় বা ওভারি। সো এই জায়গায় যে ডিম্বাশয় বা ওভারি যেটা আছে, সেই ডিম্বাশয় বা ওভারি আলটিমেটলি এই জায়গায় সেকেন্ডারি ফলিকলটা প্রোডাকশন হচ্ছে, এবং এই জায়গা থেকে সেকেন্ডারি ফলিকল যে ইস্ট্রোজেনটা যেটাকে প্রোডাকশন করতেছে, সেই ইস্ট্রোজেনটা আলটিমেটলি আমাদের হাইপোথ্যালামাসে যাচ্ছে, আলটিমেটলি আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাচ্ছে, এবং সেই ইস্ট্রোজেনটা এইখানে আমাদের যে ওভারি আছে সেই ওভারিতেও আসতেছে। ওভারি না, আলটিমেটলি ইউটেরাস বা জরায়ুতে, সেই জরায়ুতে আসতেছে। এখন জরায়ুতে কি কি কাজ করবে সেটা দেখার জন্য জরায়ুটাকে আমি একটু ভিন্ন পার্সপেক্টিভে দেখবো। আমি জরায়ুটাকে এইভাবে কেটে দেন, এভাবে সোজা করে দেখবো। ক্লিয়ার? সো আলটিমেটলি ধরেন এটা হচ্ছে একটা জরায়ু, এটা হচ্ছে একটা জরায়ু, এবং এই যে জরায়ু আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে সার্ভিক্স, এটা হচ্ছে সার্ভিক্স, আই মিন দেন এটা আসলো, এটা হচ্ছে সার্ভিক্স, দেন এটা এইদিকে হচ্ছে ভ্যাজাইনা। ক্লিয়ার? এখন অ্যাকচুয়ালি এইদিকে হচ্ছে ফেলোপিয়ান টিউব। ক্লিয়ার? এদিকে হচ্ছে ফেলোপিয়ান টিউব দিয়েছে। ওকে, ফেলোপিয়ান টিউবের ব্যাপারটা পরে। এই ইস্ট্রোজেন যেটা করবো, আমরা জানি যে এইদিকে যে এয়ার প্রাচীর আছে, আই মিন জরায়ুর যে প্রাচীর আছে, সেই জরায়ুর প্রাচীর ইনিশিয়ালি তিনটা স্তর থাকে। একটা হচ্ছে একেবারে যে বাইরের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় পেরিটোনিয়াম। একেবারে বাইরের দিকে যেটা, সেটা আমি লাল কালার দিলাম, ধরেন এটা হচ্ছে লাল কালার, তো এটাকে বলা হচ্ছে পেরিটোনিয়াম। আর মাঝখানে যেটা, সেটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, আর একেবারে যে ভিতরে সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এখন এইদিকে যে আছে, আই মিন এইদিকে যে ইস্ট্রোজেন আছে, সেই ইস্ট্রোজেন এখানে এন্ডোমেট্রিয়ামের উপর কাজ করে, এবং এইখানে যে এন্ডোমেট্রিয়াম আছে, সেই এন্ডোমেট্রিয়ামকে স্টিমুলেশন দেয় সেটার এন্ডোমেট্রিয়ামের গ্রোথের জন্য। এখন সেটা কেন? সেটার একটা কারণ আছে, সেটা কারণটা আস্তে আস্তে বুঝে যাবে। বাট জাস্ট বিলিভ মি দ্যাট এখানের যে আই মিন এখানে যে জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম আছে, সেই এন্ডোমেট্রিয়ামকে ইস্ট্রোজেন স্টিমুলেশন দিচ্ছে, এবং এই এন্ডোমেট্রিয়ামের আলটিমেটলি যে থিকেনিং, সেই এন্ডোমেট্রিয়ামের থিকেনিং করতেছে। সো এন্ডোমেট্রিয়ামের আলটিমেটলি এইখানে থিকেনিং করতেছে। সো এন্ডোমেট্রিয়ামের আলটিমেটলি এখানে থিকেনিং করতে থাকে, এবং এই এন্ডোমেট্রিয়ামের দিকে যে সমস্ত রক্তনালী ছিল, সেই সমস্ত রক্তনালী আলটিমেটলি দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। সেটা কেন হচ্ছে সেটার একটা কারণ আছে, সেটা কারণটা আমি বুঝাবো, সেটা আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন সেটার কারণটা কি। সো এস্ট্রোজেন এটা সাধারণত 3 থেকে 4 মিলিমিটার পুরো হয়।
তখন সাধারণত যখন ইস্ট্রোজেন যখন কাজ করে তখন সাধারণত 3 থেকে 4 মিলিলিটার 3 থেকে 4 মিলিমিটার পুরো হয়। ক্লিয়ার? তো এখন এই ইস্ট্রোজেন যখন এটাকে দিচ্ছে, ইস্ট্রোজেন স্টিমুলেশন দিচ্ছে, ইভেন এইখানে যে রক্তনালীগুলো ছিল এন্ডোমেট্রিয়ামে, রক্তনালীগুলো যেগুলো আসছিল সেগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পাইতে থাকে। আলটিমেটলি তারা দৈর্ঘ্যে বৃদ্ধি পাইতে থাকে। সো রক্তনালীগুলো আলটিমেটলি দৈর্ঘ্যে এরকম ভাবে বৃদ্ধি পাইতে থাকে, রক্তনালীগুলো এবং গ্ল্যান্ড, ও মাই গড নিচে কিছু ছিল কিনা, ওকে, গ্ল্যান্ডগুলো এইদিকে বৃদ্ধি পাইতে থাকে। সো এরকম ভাবে ওরা বৃদ্ধি পায়। ক্লিয়ার? এখন আনএক্সপেক্টেড একটা জিনিস ঘটে, এটা আনএক্সপেক্টেড জিনিস ঘটে, সেটা আমি বলি। এই যে 7 থেকে 10তম দিনের মধ্যে এই সমস্ত কাহিনী ঘটতেছে, 7 থেকে 10তম দিন বা 10 থেকে 11তম দিনের মধ্যে। যদি সাইকেলটা যদি 28 দিনে হয়, একটা মেনস্ট্রুয়াল সাইকেল যদি 28 দিন হয়, তাহলে 7 থেকে মোটামুটি 12 দিনের মধ্যে এই সমস্ত কাহিনী ঘটতেছে। ওভুলেশন কি সেটাকে বোঝাবো। ওভুলেশনের ঠিক 48 ঘন্টা আগে সামথিং আনএক্সপেক্টেড থিং উইল হ্যাপেন। যেই আনএক্সপেক্টেড থিংটার এখনো ব্যাখ্যা নাই, এখনো বিজ্ঞানীরা চেষ্টা করতেছেন যে সেই জিনিসটা কেন ঘটে সেটার কারণটা খুঁজে বের করতে। বাট কিছু হাইপোথিসিসও আছে, বাট সেই হাইপোথিসিসগুলো অ্যাকচুয়ালি আপনাদের লেভেলে দরকার নেই, এমবিবিএস লেভেলে দরকার পড়ে। যে হাইপোথিসিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন কি করতেছিল, ইস্ট্রোজেন অ্যান্টিরিয়র পিটুইটারি যে গ্ল্যান্ড ছিল বা অ্যান্টিরিয়র পিটুইটারি যে গ্রন্থি ছিল, সেই অ্যান্টিরিয়র পিটুইটারি গ্রন্থিকে সে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণে বাধা দিচ্ছিল। আই মিন এখানে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং যে লিউটিনাইজিং হরমোন, সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন যাতে কম ক্ষরণ হয় সেই জন্য তাকে স্টিমুলেশন দিচ্ছিল। ওভুলেশন কি সেটা বোঝাবো। ওভুলেশনের 48 ঘন্টা আগে আমি বলতে পারি যে মোটামুটি 12 থেকে 14তম দিনের মাথায় বা ধরা যায় বা 11তম দিনের শেষ দিকে আলটিমেটলি কি হয়, যে ইস্ট্রোজেন এটাকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছিল, সে ইস্ট্রোজেন হঠাৎ তার আচরণ চেঞ্জ করে ফেলে। এখন সেই ইস্ট্রোজেনের প্রভাবে আলটিমেটলি এইখানের যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আছে এবং লিউটিনাইজিং হরমোন আছে সেটার ক্ষরণ হঠাৎ করে বেড়ে যায়। অর্থাৎ ইস্ট্রোজেন নর্মালি এবং নর্মালি না, ইস্ট্রোজেন বেসিক্যালি অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণে বাধা দেয়। সেটা নর্মাল একটা মেকানিজম। কিন্তু চক্রের হঠাৎ 12 থেকে 14তম দিনে, বা আপনাদের বই কোনটা লেখা আমি জানি না, মেবি ওকে চক্রের 12তম দিন, আপনাদের বই একবার সোজাসুজি লিখে দিচ্ছে 12তম দিনে, মানে 48 ঘন্টা আগে দিলে 14তম দিনের আগে মানে 12তম দিন আসতেছে। 12তম দিনে কি হয়, ইস্ট্রোজেন তার ফিডব্যাক চেঞ্জ করে ফেলে, ইস্ট্রোজেন তার মেকানিজম চেঞ্জ করে ফেলে। হাউ যেটা এখনো জানা যায়নি। ইস্ট্রোজেন কি করে এখন অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ইনহিবিট করার পরিবর্তে, অর্থাৎ বাধা দেওয়ার পরিবর্তে তাদের ক্ষরণকে তারা তখন বাড়ানো শুরু করে। এবং এই যে তাদের যে ক্ষরণটা যেটা বাড়ানো শুরু করছে সেইটা এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন যে বাড়ানো শুরু করছে, নর্মাল বাড়ানো না, সেটা খুব বেশি গুণে বেড়ে যায়। আলটিমেটলি ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ নর্মাল ক্ষরণ থেকে তখন 2 থেকে 3 গুণ বেশি বৃদ্ধি পায়। লিউটিনাইজিং হরমোনের ক্ষরণ তখন নর্মাল থেকে 10 গুণ বৃদ্ধি পায়, 10 গুণ বৃদ্ধি পায়। সো মেইনলি ইস্ট্রোজেন হরমোনের কি কাজ ছিল, ইস্ট্রোজেন হরমোন মেইনলি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং যে লিউটিনাইজিং হরমোন আছে সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনকে, সেটা হচ্ছে আলটিমেটলি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনকে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণে বাধা দেয়। কিন্তু 12তম দিনে, চক্রের 12তম দিনে হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে, সেটা হচ্ছে এখান থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের ক্ষরণ হঠাৎ করে বেড়ে যায় এবং সেখানে ফলিকল স্টিমুলেটিং হরমোন 2 থেকে 3 গুণ এবং যে লিউটিনাইজিং হরমোন ছিল সেই লিউটিনাইজিং হরমোনের ক্ষরণ আলটিমেটলি 10 গুণের মতো বেড়ে যায় এবং যেটাকে বলা হয় লিউটিনাইজিং হরমোন সার্জ বা এলএইচ সার্জ, এটা বেড়ে যায়। তো যখন এখানে লিউটিনাইজিং হরমোনের পরিমাণটা বেড়ে যায় তখন আলটিমেটলি কি কাহিনীটা ঘটে, সেটা হচ্ছে এখানে যে সেকেন্ডারি যেই ফলিকল ছিল সেই সেকেন্ডারি ফলিকল তার আচরণ চেঞ্জ করতে থাকে। কিরকম আচরণ, লিউটিনাইজিং হরমোন যখন এইখানে আসে এবং লিউটিনাইজিং হরমোন যখন এইখানে যে গ্রেনুলোসা সেল আছে, ফলিকুলার সেল আছে, সেই ফলিকুলার সেলগুলোকে যখন সে স্টিমুলেশন দেওয়া স্টার্ট করে তখন এই ফলিকুলার সেলগুলা আলটিমেটলি কিছু
তরল পদার্থ প্রোডাকশন করা স্টার্ট করে। তো কিছু তরল পদার্থ প্রোডাকশন করা স্টার্ট করে এবং এই যে ফ্লুইড করা স্টার্ট করে, তখন যেটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের যে আছে, আই মিন এটা হচ্ছে আমাদের প্রাইমারি ওসাইট। সো এটা হচ্ছে প্রাইমারি ওসাইট। সো এই প্রাইমারি ওসাইটের পরে অবশ্যই যে স্তরটা আছে সেই স্তর হচ্ছে আলটিমেটলি, সেই স্তরটা হচ্ছে আলটিমেটলি জুনা পেলোসিডা। সেটা হচ্ছে জুনা পেলোসিডা, সেটা হচ্ছে জুনা পেলোসিডা। জুনা পেলোসিডার পরে আলটিমেটলি এদিকে আসা হচ্ছে আলটিমেটলি আমাদের ধরেন 3টা লেয়ারে ছিল গ্রানুলোসাস সেল। 3টা লেয়ারের মধ্যে ধরেন দ্বিতীয় যে লেয়ার আছে, দ্বিতীয় লেয়ারের পরবর্তী লেয়ারে পানি জমা শুরু হলো। তখন যেটা হয় আলটিমেটলি এইটার চারপাশে ধরেন একটা লেয়ার থাকে, প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ারও এরকম ভাবে থাকে, বাট দ্বিতীয় লেয়ার এবং তৃতীয় লেয়ারের মাঝখানে এই জায়গাটাতে এখন দ্বিতীয় লেয়ার, এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। থার্ড লেয়ারের মাঝখানে আলটিমেটলি যেটা হয় পানি উৎপন্ন স্টার্ট হয় এবং থার্ড লেয়ার আলটিমেটলি এখান থেকে সরে যায়। থার্ড লেয়ার আলটিমেটলি এখান থেকে কি হয়, সরে যায়। এখানে আস্তে আস্তে পানি জমা হইতে থাকে এবং এটা জমা হইতেই থাকে এবং এটার বাইরে অবশ্যই থিকা এক্সটার্না এবং থিকা ইন্টারনা যে লেয়ার, সেই লেয়ারটা অবশ্যই আছে। থিকা এক্সটার্না এবং থিকা ইন্টারনা লেয়ার সেখানে অবশ্যই এক্সিস্ট করতেছে। সো থিকা এক্সটার্না এবং থিকা ইন্টারনা লেয়ার সেখানে এক্সিস্ট করে এবং এটা যখন হইতে থাকে তখন এই টাইমটাতে প্রায় শেষের দিকে এসে আলটিমেটলি এইখানের যে আছে, এইখানের যেই প্রাইমারি ওসাইট আছে, সেই প্রাইমারি ওসাইট এতক্ষণ পর্যন্ত যে হয়েছে সব ঘটছে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন। প্রাইমারি ওসাইট এখানে এখন তার মিওসিস কোষ বিভাজন ঘটায় এবং আমরা জানি যে মিওসিস কোষ বিভাজনে একটা সেল কি হয়, একটা সেল ইনিশিয়ালি মিওসিস 1 এ যায়, মিওসিস 1 দিয়ে সে হচ্ছে মিওসিস 1 এর মাধ্যমে সে হচ্ছে 2টা সেল প্রোডাকশন করে এবং এই মিওসিস 1 থেকে মাইটোসিসের অনুরূপ আলটিমেটলি আরেকটা সে কোষ বিভাজন ঘটায়, যে কোষ বিভাজনের মাধ্যমে সে আলটিমেটলি মিওসিস 2, যেটার মাধ্যমে সে 4টা সেল প্রোডাকশন করে। মিওসিস নিয়ে আমাদের ডিটেলস ভিডিও আছে, ক্লিয়ার? সো ডোন্ট বি ওয়ারিড। সো এই মিওসিস 1 এর মাধ্যমে যখন আসে তখন এখানে যে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে সেটা হয়ে যায় হচ্ছে আলটিমেটলি এখানে n সংখ্যক ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, অর্থাৎ মিওসিস 1 হচ্ছে রিয়েল মিওসিস আর মিওসিস 2 হচ্ছে মানে মাইটোসিসের অনুরূপ। এইখানে n সংখ্যক ক্রোমোজোমই থাকে, আলটিমেটলি এই মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম এখানে এক্সিস্ট করে। আলটিমেট রেজাল্ট হচ্ছে যে এখানে আমরা যে ফাইনাল যে 4টা সেল পাই, সেই ফাইনাল 4টা সেলে অর্ধেক থাকে। সো জনন কোষ সৃষ্টির সময় সবসময় একটা কথা থাকে যে সেইখানে মিওসিস ঘটতে হবে, কারণ হচ্ছে সেইখানে যে ক্রোমোজোম যে নাম্বার আছে সেই ক্রোমোজোম নাম্বারটা আলটিমেটলি হাফ হইতে হবে। সো সেই হাফ হওয়ার জন্য এইখানে যেই প্রাইমারি ওসাইট আছে, প্রাইমারি ওসাইট এখন একটা মিওসিস 1 সেল ডিভিশন ঘটায় এবং এই মিওসিস 1 সেল ডিভিশন ঘটানোর মাধ্যমে সে যেটা করে আলটিমেটলি মিওসিস 1 সেল ডিভিশন ঘটানোর মাধ্যমে সে হচ্ছে একটা ডিম্বাণু প্রোডাকশন করে এবং এটাকে বলা হবে সেকেন্ডারি ওসাইট, অর্থাৎ প্রাইমারি ওসাইট বিভাজনের মাধ্যমে এখন সেকেন্ডারি ওসাইট ফর্ম করছে। এই সেকেন্ডারি ওসাইট এবং এখানে আলটিমেটলি আরেকটা পোলার বডি সৃষ্টি করে, অর্থাৎ এইখানে মিওসিস 1 এর মাধ্যমে যে 2টা পাইলাম সেই 2টার মধ্যে একটা খুব বড় আকৃতির হয় আর একটা যে হয় সেটা খুব ছোট আকৃতির হয়। সো যেটা বড় আকৃতির হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি ওসাইট, এটা ছিল প্রাইমারি ওসাইট, এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট, এটা হচ্ছে ফার্স্ট পোলার বডি। এখন এটা হচ্ছে মিওসিস 1 পর্যন্ত কাহিনী। কারণ আমি যদি একটা কোশ্চেন করি যে মিওসিস 2 কখন ঘটবে, নর্মালি একটা কথা বলি, নর্মালি একটা সেলে এই ডিম্বাণুতে নর্মালি মিওসিস 2 খুব রিয়ার ঘটে। কেন রিয়ার ঘটে সেটা আমি বলি। খুব রিয়ার কেন ঘটে, নর্মালি একটা সেকেন্ডারি ওসাইটের মিওসিস 2 সাধারণত ঘটে না। কখন ঘটে, যখন সেখানে স্পার্ম এসে ফার্টিলাইজড করে, অর্থাৎ স্পার্ম এসে যখন সেটাকে ফার্টিলাইজড করলো, স্পার্ম এসে যখন জুনা পেলোসিডা পার হয়ে যখন সেখানে ঢুকলো ভিতরে, তখন সেকেন্ডারি ওসাইট তার যে মিওসিস 2 সেই মিওসিস 2 সে আলটিমেটলি করবে, এর আগে সে মিওসিস 2 ফর্ম করবে না। সো এখন যদি সেইখানে যদি আলটিমেটলি না আসে, স্পার্ম যদি সেটাকে ফার্টিলাইজ না করে, স্পার্ম যদি সেটাকে নিষিক্ত না করে, শুক্রাণু যদি সেটাকে নিষিক্ত না করে, তাহলে আলটিমেটলি সেইখানে সেকেন্ডারি যে মিওসিস, সেই মিওসিস যে 2 সেই মিওসিস 2 ঘটবে না। এখন তারপরে যেটা হয়, লিউটিনাইজিং হরমোন সেটাকে আরো পুশ করতে থাকে, সেখানে আস্তে আস্তে পানি জমা হইতে থাকে এবং সেখানে আস্তে আস্তে পানি জমা হইতে থাকার কারণে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এইখানে যে আছে
এখানে যে পানি জমা হওয়ার কারণে এটা হচ্ছে উপরের দিকে ঠেলতে থাকে, এবং উপরের দিকে ঠেলতে থাকার কারণে উপরে যে লেয়ার আছে সে উপরের লেয়ার আস্তে আস্তে এরকম ভাবে ফুলে এরকম একটা নিপল লাইক প্রজেকশন হয়ে যায়, এবং এভাবে নিপল লাইক প্রজেকশন হইতে হইতে আলটিমেটলি এটা উপরের দিকে এরকম ভাবে ঠেলতে থাকে, ঠেলতে ঠেলতে আলটিমেটলি এরা কিছু ডেস্ট্রাকটিভ এনজাইম এদিকে ছাড়ে, এবং ডেস্ট্রাকটিভ এনজাইমের কারণে এইদিকে যে অভারি বা ডিম্বাশয় আছে সেই অভারি বা ডিম্বাশয় এবং ডিম্বাশয়ের ওভারের প্রাচীর ছিঁড়ে যায়, এবং এইটার এই একটু অংশের প্রাচীর ছিঁড়ে যায়, এবং এইখানের যে এই অংশগুলো আছে প্রাচীরগুলো আছে সেগুলো ছিঁড়ে যায়, এবং এইখানের যে আলটিমেটলি যে ওভামটা আছে আলটিমেটলি যে সেকেন্ডারি ওসাইট আছে, সেকেন্ডারি ওসাইট উইথ ফাস্ট পোলার বডি, সেই সেকেন্ডারি ওসাইট উইথ ফাস্ট পোলার বডি সেটা হচ্ছে এই ডিম্বাশয় থেকে এখানে উপরের দিকে রিলিজ হয়, অর্থাৎ এই ডিম্বাশয় থেকে বের হয়ে চলে আসে, বের হয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসে। সো সেটা এই যে এইখান থেকে যে ডিম্বাণুটা এখান থেকে যে সেকেন্ডারি ওসাইট যে বের হইলো, এখান থেকে যে সেকেন্ডারি ওসাইট, এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট, এটা হচ্ছে ফার্স্ট পোলার বডি, তাদের সাথে অবশ্যই সেখানে জুনা পেলোসিডা আছে, এবং এইখানে চারপাশে জুনা পেলোসিডার পরে চারপাশে যেই গ্রেনুলোসা সেলগুলো ছিল সেই গ্রেনুলোসা সেলগুলো এখন তারা হচ্ছে এরকম বিভিন্নভাবে এরকমভাবে ছড়ায় থাকে। তো যেহেতু বিভিন্নভাবে ছড়ায় থাকে সেটাকে বলা হয় করোনা রেডিয়াটা। করোনা মিন্স হচ্ছে ক্রাউন, রেডিয়াটা মিন্স হচ্ছে যেটা রেডিয়েট করে, এরকম করোনা মিন্স হচ্ছে কি ক্রাউন, আর রেডিয়াটা মিন্স হচ্ছে যেটা রেডিয়েট করে। সো দ্যাট মিন্স এইগুলোকে বলা হয় তখন করোনা রেডিয়াটা, সেটা এরকম ভাবে সেটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসে, এবং এই যে এই প্রসেসটা যে প্রসেসের মাধ্যমে, এবং এই কাহিনীটা ঘটা হচ্ছে চক্রের 14তম দিনে, এই কাহিনীটা ঘটা হচ্ছে চক্রের 14তম দিনে, এবং এই যে চক্রের 14তম দিনে, এই যে 14তম দিনে ওভারি বা ডিম্বাশয় থেকে সেকেন্ডারি ওসাইট উইথ ফাস্ট পোলার বডি উইথ সাম গ্রেনুলোসা সেলস উইথ জুনা পেলোসিডা, এই যে যে রিলিজটা হলো এই প্রসেসটাকে বলা হচ্ছে ওভুলেশন। এই প্রসেসটা কি বলা হয়? ওভুলেশন। তাহলে এই ওভুলেশনটা ঘটতেছে হচ্ছে মোটামুটি চক্রের 14তম দিনে, এবং এই যে 7 থেকে এই যে 14তম যে দিনের যে ফেজ, সেই ফেজটাকে আমরা বলি হচ্ছে সাধারণত প্রলিফেরেটিভ স্টেজ। কেন সেটাকে প্রলিফেরেটিভ স্টেজ বলা হয়? কারণ হচ্ছে এইখানে প্রলিফেরেটিভ স্টেজে আলটিমেটলি এইখানে যে আমাদের যে ইউটেরাস আছে সেই ইউটেরাসের প্রলিফারেশন ঘটে। প্রলিফারেশন মানে কি? ইউটেরাসের দিকে সেল ডিভিশন ঘটতে থাকে, ইউটেরাস আলটিমেটলি থিকেনিং হইতে থাকে। কেন থিকেনিং হইতে থাকে সেটা পরবর্তীতে বোঝাবো। এটা আলটিমেটলি এরকম ভাবে থিকেনিং হইতে থাকে, এবং ইউটেরাস আলটিমেটলি দ্যাট মিনস ইউটেরাসের প্রলিফারেশন ঘটে। সো এইখানে যেহেতু ইউটেরাসের প্রলিফারেশন ঘটতেছে, সো দ্যাট ইজ কল্ড proliferative stage. That is called proliferative stage. Proliferative stage না বলে আরো কিছু স্টেজ বলতে পারি, যেরকম এই টাইমটাতে আলটিমেটলি এই টাইমটাতে আমাদের যে বডিতে যে ইস্ট্রোজেন হরমোন, সেই ইস্ট্রোজেন হরমোন একটা ফিমেল বডিতে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা বেশি থাকবে। সো এই যে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা বেশি থাকতেছে, সো এটাকে ইস্ট্রোজেন হরমোনাল স্টেজও বলা যেতে পারে। আরও কিছু কিছু বলা যেতে পারে, যেমন এখন যেহেতু ফলিকল স্টিমুলেটিং হরমোনও এক্সিস্ট করতেছে, সো সেটাকে ফলিকল স্টিমুলেটিং হরমোন স্টেজও বলা যেতে পারে। বাট মেইনলি সেটাকে আপনাদের বইয়ের নাম দেওয়া হচ্ছে প্রলিফারেটিভ স্টেজ, বিকজ ইন দিস স্টেজ দ্য ইউটেরাস ইজ ইন দ্য স্টেজ অন proliferation. Clear? Uterus is in the stage of proliferation. এখন একটা কথা হচ্ছে এই যে বাকি যে অংশটা থাকলো করোনা রেডিয়াটা, দেন হচ্ছে কিছু গ্রেনুলোসা সেলস যে থাকলো, এই বাকি অংশটার কাজ কি? এই বাকি অংশটা খুব ইম্পর্টেন্ট ফাংশন আছে, সেটার খুব ইম্পর্টেন্ট ফাংশন আছে। সেটার ফাংশনটাকে করে নিই, দেন আমি এইটার আলটিমেট ফিট দেখবো যে এইখানে যে ডিম্বাণুটা যে রিলিজ হইলো সেটা আলটিমেটলি কি করবে। এখন মেইনলি কথা হচ্ছে যে এইখানে যে এই অংশটা আছে সেই অংশটা তখনও তো মাত্র চক্রের 14তম দিন, এবং তখনও লিউটিনাইজিং হরমোন যেটা আছে সেই লিউটিনাইজিং হরমোন তখনও বডিতে খুব বেশি এক্সিস্ট করতেছে, এবং এই যে লিউটিনাইজিং হরমোন সেটা বডিতে বেশি এক্সিস্ট করার কারণে, তখন লিউটিনাইজিং হরমোন বডিতে বেশি এক্সিস্ট করার কারণে লিউটিনাইজিং হরমোন এটাকে স্টিমুলেট করে, এবং এইটাকে স্টিমুলেট করে আলটিমেটলি এটাকে একটা হলুদ মানে হচ্ছে হলুদের গ্রিক টার্ম হচ্ছে লিউটিন। তো হলুদ একটা বডি ফর্ম করে, বডি মিন্স হচ্ছে কর্পাস। সো এরকম হলুদ একটা বডি ফর্ম করে, হলুদ মানে হচ্ছে লিউটিন, আর বডি মানে হচ্ছে এরকম বডি মানে হচ্ছে কর্পাস। সো যেটাকে আমরা বলি হচ্ছে কর্পাস লিউটিয়াম। সো তখন সেটা লিউটিনাইজিং হরমোনের প্রভাবে বাকি যে অংশটা থাকতেছে সেটা হচ্ছে আলটিমেটলি এটা হচ্ছে কর্পাস,
এই অংশটাকে তখন বলা হচ্ছে কর্পাস লিউটিয়াম। এটা আলটিমেটলি তার সেলের সাইজগুলোকে তখন আস্তে আস্তে বাড়াইতে থাকে, সেলের সাইজগুলোকে আস্তে আস্তে বাড়াইতে থাকে, প্রলিফেশন করতে থাকে, সেটা একটু বড় হতে থাকে এবং সেটাকে বলা হয় কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়ামের কাজ এখানে শেষ না, ফার্দার ডেভেলপমেন্টের জন্য কর্পাস লিউটিয়ামের অনেক ইম্পর্টেন্স আছে। কিরকম ইম্পর্টেন্স? নাও কর্পাস লিউটিয়াম এখন যেটা করতেছে, সেই কর্পাস লিউটিয়াম এখন আলটিমেটলি সে এখন প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করা শুরু করছে এবং এই প্রোজেস্টেরন সে মেইনলি প্রোজেস্টেরন ক্ষরণ করা স্টার্ট করছে এবং সেই প্রোজেস্টেরন থেকে আলটিমেটলি কিছু প্রোজেস্টেরন কনভার্ট হচ্ছে। আমি আগে বলছি যে ইস্ট্রোজেন সরাসরি বডিতে প্রডিউস হয় না সাধারণত, কিছু কিছু ক্ষেত্রে সেটার ব্যতিক্রম থাকতে পারে কিনা সেটা আমার এখনো জানা নাই, বাট আমি যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে ইস্ট্রোজেন সরাসরি প্রোডাকশন হচ্ছে না, এন্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন কনভার্ট হচ্ছে এবং প্রোজেস্টেরন থেকে সেটা কনভার্ট হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে যে কর্পাস লিউটিয়াম আছে, সেই কর্পাস লিউটিয়াম মেইনলি প্রোডাকশন করতেছে হচ্ছে প্রোজেস্টেরন, যার থেকে কিছুটা কনভার্ট হয়ে আলটিমেটলি হচ্ছে ইস্ট্রোজেন। এবং এই যে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন আছে, নাও দিস প্রোজেস্টেরন এন্ড ইস্ট্রোজেন হ্যাজ টু ফাংশনস। ইস্ট্রোজেনের মেইনলি ফাংশনটা কি ছিল? ইস্ট্রোজেনের মেইনলি ফাংশনটা হচ্ছে অ্যান্টেরিয়র যে পিটুইটারি আছে সেই অ্যান্টেরিয়র পিটুইটারিকে ইনহিবিট করা, নেগেটিভ ফিডব্যাক দেওয়া, যাতে সেইখান থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং যে লিউটিনাইজিং হরমোন আছে সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং যে লিউটিনাইজিং হরমোন সেটা যাতে ক্ষরণটা কমে যায়। এবং মাঝখানে যে লিউটিনাইজিং হরমোন সার্জ ঘটছিল, অর্থাৎ হঠাৎ করে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন ঘটছিল এবং লিউটিনাইজিং হরমোনের ক্ষরণ খুব বেশি ঘটে গেছিল, দ্যাট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট। সো মেইনলি তারা হচ্ছে নেগেটিভলি সেটাকে ইনহিবিট করে, সেটাকে নেগেটিভ ফিডব্যাক দেয়। সো এখন এইখানে যে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন প্রোডাকশন হলো, সেই প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন দুইটা মিলে স্ট্রংলি ইনহিবিট করে। নাও আগে যেটা করতো সেটা হচ্ছে estrogen alone, estrogen can inhibit the anterior pituitary gland alone, but now progesterone and estrogen, they both inhibit the anterior pituitary gland to secrete follicle stimulating hormone and luteinizing hormone. They negatively feedback, they're decreasing the secretion of the follicle stimulating hormone and luteinizing hormone. That means এইখানে এখন যে ওকে, এখন আমি একটা কথা বলি, সেইখানে কেন প্রয়োজন ছিল, হঠাৎ করে কেন এইখানে চেঞ্জটা হলো, কেন হঠাৎ করে লিউটিনাইজিং হরমোনটা বেড়ে গেল, কেন হঠাৎ করে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বেড়ে গেল? রিয়েলি সেখানে লিউটিনাইজিং হরমোনটা দরকার ছিল, কারণ এই যে এইখানে যে কর্পাস লিউটিয়ামটা, সেই কর্পাস লিউটিয়ামটা প্রোডাকশন হইতে পারতো না। কর্পাস লিউটিয়ামটাকে প্রোডাকশন করার জন্য, কর্পাস লিউটিয়ামটাকে বাঁচায় রাখার জন্য এখানে লিউটিনাইজিং হরমোনের পরিমাণ খুব বেশি ছিল এবং এই লিউটিনাইজিং হরমোন আলটিমেটলি এই কর্পাস লিউটিয়ামটাকে এখন স্টেবিলাইজ করে, কর্পাস লিউটিয়ামটাকে স্টিমুলেশন দিয়ে আলটিমেটলি প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন উৎপন্ন করাচ্ছে। সো যদি এখানে লিউটিনাইজিং হরমোন না থাকতো তাহলে এটার উৎপন্ন হতো না, এটার সাথে সাথে মারা যেত। সো এইটার সাথে সাথে এটা একটা দরকার আছে, এটার সাথে সাথে না মারা যাওয়ারও একটা আছে, উপকার আছে, সেটা আমি বলতেছি। এটা সাধারণত উৎপন্ন করতেছে হচ্ছে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন। সো এই যে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোনটাকে সে প্রোডাকশন করতেছে, সেই হরমোনটা আবার এখন ব্রেনকে গিয়ে বলতেছে ওকে নাও স্টপ, আমার আর লিউটিনাইজিং হরমোনের প্রয়োজন নাই, তাহলে লিউটিনাইজিং হরমোনের ক্ষরণ তুমি কমায় দাও, ফলিকল যে স্টিমুলেটিং হরমোন আছে সেই ফলিকল স্টিমুলেটিং হরমোনের পরিমাণটাও কমায় দাও, কারণ এখন আমার ফলিকল স্টিমুলেটিং হরমোনও দরকার নাই, যেহেতু সেখানে ফলিকলটা গ্রো হয়ে গেছে এবং সেখানে আমার লিউটিনাইজিং হরমোনটাও ক্ষরণের আলটিমেটলি লিউটিনাইজিং হরমোনটাও মানে ক্ষরণের দরকার নাই, যেহেতু সেখানে লিউটিনাইজিং হরমোন তার যে কাজ ছিল সেই কাজটা সে করে ফেলছে। এখন অনেকের একটা কোশ্চেন আছে যে ভাই আপনি যখন লজিকটা দিছিলেন, ফার্স্ট লজিকটা ছিল এরকম যে ভাই এখানে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা আসছিল, সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন ইনিশিয়ালি বাড়তেছিল এবং ইনিশিয়ালি বাড়ার পরে প্রাইমারি যে ফলিকল ছিল সেই প্রাইমারি ফলিকল আলটিমেটলি সেকেন্ডারি ফলিকলে কনভার্ট হয়েছিল। সো এইখানে সেকেন্ডারি ফলিকল যখন ইস্ট্রোজেন প্রোডাকশন করা স্টার্ট করলো, সেই ইস্ট্রোজেন আলটিমেটলি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণ কমায় দিছিল। কিন্তু এরপরে আমরা বুঝলাম যে ভাই ঠিক আছে, আনএক্সপেক্টেডলি একটা কাহিনী ঘটছে, সেটা ঘটার একটা কারণ আছে, কজ হচ্ছে সেখানে যাতে আমাদের লিউটিনাইজিং হরমোনটা যাতে বাড়তে পারে, আলটিমেটলি লিউটিনাইজিং হরমোন যাতে এখানে ফ্লুইড জমা করতে পারে, লিউটিনাইজিং হরমোন যাতে ওভুলেশন ঘটাইতে পারে, লিউটিনাইজিং হরমোন যাতে এটাকে কর্পাস লুটিয়ামে কনভার্ট করতে পারে, সেই কাজগুলো করছে। তাহলে সেখানে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কেন বাড়ার প্রয়োজন পড়লো? ফলিকল স্টিমুলেটিং হরমোন তো কমে থাকতে পারলেও হয়তো। এখন কথাটা হচ্ছে ভাই এইটার লজিকটা হচ্ছে এরকম যে
ব্রেন, এটা তো দুইটা রিলিজ হচ্ছে আসলে কি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এবং তাদের যে দুইটা সেন্টার যেখান থেকে রিলিজ হচ্ছে, দুইটা সেন্টার সামহট কাছাকাছি, খুব কাছাকাছি। সো একটাকে স্টিমুলেশন করলে দেখা যায় যে আর একটা অটোমেটিক্যালি কিছু একটা একটু স্টিমুলেশন পায়। সো মেইনলি এইখানে যখন ইস্ট্রোজেন যখন পজিটিভলি সে কনভার্ট করে ফেলো তার চেহারা, সে মেইনলি সে লিউটিনাইজিং যে হরমোনের যেই সেন্টার ছিল, সেই লিউটিনাইজিং হরমোনের সেন্টারকে সে স্টিমুলেশন দেওয়া স্টার্ট করছিল যে আই নো more luteinizing hormone for ovulation, for making corpus luteum। বাট যখন সে কর্পাস লিউটিনাইজিং হরমোনের যে সেন্টার আছে সেটাকে যখন সে স্টিমুলেশন দিতে থাকলো, তখন সেটার কিছুটা স্টিমুলেশন পাশের যে সেন্টার ছিল ফলিকো স্টিমুলেটিং হরমোন, সেই ফলিকো স্টিমুলেটিং হরমোনও পাওয়া গেল। আলটিমেটলি সেই ফলিকো স্টিমুলেটিং হরমোনও তখন বেড়ে গেল। এখন আলটিমেটলি যেটা হলো, লিউটিনাইজিং হরমোন যেহেতু তার কাজ করে ফেলছে, সে যেহেতু কর্পাস লিউটিয়াম প্রোডাকশন করে ফেলছে, তো কর্পাস লিউটিয়াম প্রোডাকশন করে ফেলার কারণে এখন কর্পাস লিউটিনাইজিং হরমোন যে তার কাজটা করতে পারছে, আমাদের ব্রেইন সেটা কিভাবে জানবে? ব্রেইনের কাছে প্রুফ কি? ব্রেইনের কাছে প্রুফ হচ্ছে লিউটিনাইজিং হরমোন কর্পাস লিউটিয়ামটাকে ভালোভাবে তৈরি করতে পারছে, বা ভালোভাবে রেডি করতে পারছে, ভালোভাবে সেল গ্রোথ করাইতে পারছে, ভালোভাবে সেখানে ফুড স্টোর করাইতে পারছে। সেগুলো করানোর আলটিমেট রেজাল্ট হচ্ছে সেটা যখন সুস্থ থাকবে কর্পাস লিউটিয়াম, সে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন প্রোডাকশন করা স্টার্ট করবে। এই প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন যখন আবার রক্তের মাধ্যমে যখন আমাদের ব্রেন সেন্স করবে যে ও আচ্ছা, এখন তো প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের লেভেলটা বডিতে বেড়ে গেছে, তার প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের লেভেলটা বডিতে বেড়ে যাওয়া মানে কি? লিউটিনাইজিং হরমোন তার কাজটা ঠিক মতো করতে পারছে। লিউটিনাইজিং হরমোন তার কাজটা ঠিক মতো করে সে যে কর্পাস লিউটিয়াম, সেই কর্পাস লিউটিয়ামটাকে প্রোডাকশন করতে পারছে। তো কর্পাস লিউটিয়ামটাকে প্রোডাকশন করছে বলেই সেখানে প্রোজেস্টেরন আসতেছে এবং ইস্ট্রোজেন আসতেছে, এবং এখানে যে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন সেটা আমি সেন্স করতে পারতেছি। নাও দ্যাটস ওয়াই যখন প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন যখন আবার যাবে অ্যান্টেরিয়র পিটুইটারির কাছে, তখন অ্যান্টেরিয়র পিটুইটারি আবার সেখানে ফলিকো স্টিমুলেটিং হরমোন এবং যে লিউটিনাইজিং হরমোন আসে, সেই ফলিকো স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণ আস্তে আস্তে কমাইতে থাকবে। ক্লিয়ার? সো এখন আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এই প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের কাজটা কি, এবং ও আচ্ছা, আরো কিছু মেথড আছে। ওকে, সো আমরা তো জরায়ুর এখনো জরায়ুর স্টেজটা শেষ হয়নি। আমরা যদি জরায়ুর দিকে দেখি, আমি জরায়ু যখন পড়াই তখন পড়াচ্ছিলাম যে একটা ফিমব্রি থাকে, ফিমব্রি, যে ইনফান্ডিবুলামের নিচে যে ফিমব্রি থাকে, সেই ফিমব্রিগুলার অ্যাকচুয়ালি কাজটা কি সেটা আমি তখন বলছিলাম যে ফিমব্রিগুলার অ্যাকচুয়াল কাজটা আমি তখন দেখাবো যে সেটার রিয়েল কাজটা কি, ফিমব্রির রিয়েল কাজটা আমি দেখাবো সেটা তখন বলছিলাম যে ফিমব্রির রিয়েল কাজটা দেখাবো। ধরেন এটা হচ্ছে একটা জরায়ু, এটা হচ্ছে জরায়ু, এবং যেটা আমি পড়াচ্ছিলাম যে এটা হচ্ছে একটা জরায়ু, এটা হচ্ছে জরায়ু, এটার পিছনে হচ্ছে এই জায়গায় আসছে হচ্ছে আপনার, এই জায়গায় আসছে হচ্ছে আলটিমেটলি এরকম ডিম্বাণু, এরকম ডিম্বাশয়। আর এই দিক দিয়ে আসছে হচ্ছে আমাদের যে ইয়া আছে, আই মিন একটা ফুলা অংশ যেটাকে বলা হয় অ্যামফুলা। তারপরে এদিকে হচ্ছে এরকম ফানেলের মতো যে অংশটা আসছে সেটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। এইখান থেকে আলটিমেটলি আসছিল হচ্ছে এরকম ফিমব্রি, ক্লিয়ার? এরকম ফিমব্রি আসছে। এখন খেয়াল করেন, আমি দেখি দেখা যাচ্ছে কিনা। সো ওকে, খুব ভালো ক্লিয়ার আসতেছে। সো এখন এইদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দিক থেকে এই যে যেটা রিলিজ হলো, যে ডিম্বাণুটা যখন সেটা রিলিজ হবে, খেয়াল করেন, যখন এইদিকে যে ডিম্বাণুটা যখন মানে সেকেন্ডারি ওসাইট যখন এইখান থেকে যখন রিলিজ হবে, যখন সে একটা নিপল লাইক প্রজেকশন তৈরি করতেছিল, তখন থেকে এই ফিমব্রিগুলা কি করে, এই ফিমব্রিগুলা হচ্ছে এই পুরাটা জুড়ে এরকম ভাবে আছে ঝালরের মতো অংশ। ফিমব্রিগুলা কি করে, ধরেন এটা হচ্ছে মানে আই মিন এটা হচ্ছে ডিম্বাশয়, এবং এইখান থেকে ওভুলেশন ঘটবে। ওভুলেশন ঘটার আগে ফিমব্রিগুলা যেগুলো আছে, ফিমব্রিগুলো হচ্ছে এরকম লাইক আপনার মানে অ্যাকশন স্টার্ট করে, এরকম লাইক সুইপিং লাইক অ্যাকশন স্টার্ট করে। সেগুলোর কারণ কি? যখনই এইখান থেকে যখনই সেকেন্ডারি ওসাইট যখনই বের হয়ে যায়, সাথে সাথে আমাদের এই যে ফিমব্রিগুলো আছে, সেই ফিমব্রিগুলো সেটাকে কালেক্ট করে ফেলে, সেটাকে ধরে ফেলে, এবং এই যে ফিমব্রিগুলো আছে সেগুলো ধরে আলটিমেটলি এইখানে যে সেকেন্ডারি ওসাইট আছে, সেই সেকেন্ডারি ওসাইটকে সেটা হচ্ছে আলটিমেটলি ভিতরে ফেলুপিয়ান টিউবে সেটাকে ঢুকায় ফেলে, এবং যখন সে ফেলুপিয়ান টিউবে ঢুকায় ফেলে আলটিমেটলি এইখানে যে সেকেন্ডারি ওসাইট আছে, সেই সেকেন্ডারি ওসাইট আলটিমেটলি এখানে যে ইয়া আছে, আই মিন অ্যামফুলা নামক অংশ আছে, সেই অ্যামফুলা নামক অংশে এসে সে বসে থাকে, সেই অ্যামফুলা নামক অংশে এসে এখন বসে থাকে, অ্যামফুলা নামক অংশে এখন বসে থাকবে, এবং এই অ্যামফুলা নামক অংশে বসে থাকলে এইখানে সে বসে থাকলো। কিসের জন্য বসে থাকে? ফার্টিলাইজেশনের জন্য। কোনো স্পার্ম কি এদিক দিয়ে আসে কিনা। ইন দ্য মিন টাইম
ইন দ্য মিন টাইম যদি কোনো স্পার্ম আসে, ওকে আগে আগে বুঝে, যদি কোনো স্পার্ম না আসে, যদি এই টাইমে যদি কোনো ইন্টারকোর্স না করা হয়, মানে কোনো যদি সঙ্গম না করা হয় বা ইন্টারকোর্স না করা হয়, সো ইন্টারকোর্স না করলে সেখানে শুক্রাণু ঢুকবে না, আলটিমেটলি এইটা 36 থেকে 48 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারবে। এদিকে যে ইয়া আছে, আই মিন এদিকে যে সেকেন্ডারি ওসাইট আছে, সেই সেকেন্ডারি ওসাইট তখন 36 থেকে 48 ঘন্টা বাঁচতে পারবে উইদাউট স্পার্ম। অ্যান্ড উইথ স্পার্ম কত 60-70 বছরও বাঁচতে পারে, কারণ একটা স্পার্ম আসলে সেখানে মিট করলো, আলটিমেটলি সেটা গর্ভধারণ হলো, সেটা থেকে একটা বাচ্চা ফর্ম হলো, সেই বাচ্চাটা আলটিমেটলি 60 থেকে 70 বছর বাঁচতে পারে। তো যদি স্পার্ম আসে তখন সেটা হচ্ছে আলটিমেটলি অনেক বছর সার্ভাইভ করতে পারে। আর যদি সেখানে স্পার্ম যদি না আসে তখন আলটিমেটলি সেটা 36 থেকে 48 ঘন্টার ভিতরে সেটা হচ্ছে মারা যাবে। এখন 36 থেকে 48 ঘন্টার ভিতরে মারা যাবে এটা। ইন দ্য মিন টাইম এখানে যেই কর্পাস লিউটিয়াম, যে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন যেটা ক্ষরণ করতেছিল, সেই প্রজেস্টেরনের প্রভাবে, এখন আগে তো এইখানে ইস্ট্রোজেনের প্রভাবে এইখানের এয়ার গ্রন্থির বৃদ্ধি পাইছিল, এইখানে আলটিমেটলি প্রজেস্টেরনের প্রভাবে এইখানে যে গ্রোথ আছে, সেই গ্রোথ আরো বেশি বৃদ্ধি পাবে, সেখানে গ্রোথ আরো বেশি। এবং নট অনলি দিস, এখানে যে রক্ত প্রবাহ আছে, সেই রক্ত প্রবাহ আলটিমেটলি বেড়ে যাবে। কিভাবে বাড়বে? এখানে যে আর্টারিগুলো আছে, সেই আর্টারিগুলো সোজা ছিল, সেই আর্টারিগুলো পেঁচানো অবস্থায় থাকবে। সো আর্টারিগুলো যদি পেঁচানো অবস্থায় থাকে তখন সেইখান দিয়ে বেশি রক্ত আসতে পারবে, আই মিন বেশি আর্টারি পাওয়া যাবে এরকম ভাবে। এবং এখানে যে বিভিন্ন গ্ল্যান্ড ছিল, বিভিন্ন যে গ্রন্থি ছিল, সেই গ্রন্থিগুলোর ক্ষরণ বেড়ে যাবে। যখন এখানে যে গ্রন্থিগুলো আছে, বিভিন্ন যে গ্রন্থি আছে, সেই গ্রন্থিগুলোর ক্ষরণ যখন বাড়তে থাকবে এবং এখানে যখন রক্ত প্রবাহ বাড়তে থাকবে, তখন এই যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা এখন সোয়ালেন হবে, আই মিন সেটা এখন আস্তে আস্তে স্পঞ্জের মতো নরম হবে এবং এটা এরকম হইতে থাকবে। এখন সেটা কেন হচ্ছে? সেটা হওয়ার কারণ হচ্ছে, ভাই খেয়াল করেন, এই ইউটেরাসটা অ্যাকচুয়ালি প্রিপারেশন নিচ্ছে একটা বেবিকে কনসিভ করার। কারণ এখন ধরেন এই দিকে যদি আমরা জরাটার কথা চিন্তা করি, এটা আছে হচ্ছে এই জায়গায়, এতদিন যে এই যে মেনস্ট্রুয়াল সাইকেলে যে এত কাহিনী ঘটতেছে, সেটা কাহিনীটা কি? কাহিনীটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকচুয়ালি ইউটেরাসে সে প্রিপারেশন নিতেছে। ইউটেরাসের এদিকে এত রক্তনালী বাড়লো, এত সেল বাড়লো, সেটা কারণ কি? এদিকে রক্তনালী বাড়লো বা সেল বাড়লো বা গ্ল্যান্ড বাড়লো বা এই জায়গাটা তুলতুলে হইলো, এই জায়গাটা সোয়ালেন হইলো, সেটা এই জায়গাটা সফট হইলো, সেটা কারণ হচ্ছে যাতে এখন এইখান থেকে যদি একটা স্পার্ম যায়, যদি এটার সাথে মিট করে সে জাইগোটটা হবে, সেই জাইগোটটা যখন এদিকে আসবে, তখন যখন সে এই জায়গায় যখন সে আসবে, তখন যাতে এই জায়গায় এসে এটা যাতে সফট হওয়ার কারণে যাতে এই জায়গায় যাতে জাইগোটটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে এখানে ব্লাস্টোসিস্ট পর্যায়ে চলে আসে। সো ব্লাস্টোসিস্ট যাতে এই জায়গায় এসে যাতে বসতে পারে, এই জায়গায় আসে যাতে আটকে যেতে পারে। সেকেন্ডলি, এই জায়গায় যখন সে আটকে যেতে পারে, এইখানের যে আলটিমেটলি আছে, আই মিন যে ব্লাস্টোসিস্ট আছে, সেই ব্লাস্টোসিস্ট যাতে প্রপার রক্ত সংবহন পায়, সেই ব্লাস্টোসিস্ট যাতে প্রপার খাদ্য পায়, সেটার জন্য এইদিকে সেলগুলা আলটিমেটলি প্রিপেয়ার হয়ে আছে, সেলগুলা এইদিকে হয়ে আছে, যে সেলগুলা অ্যাকচুয়ালি এই যে ব্লাস্টোসিস্ট আছে বা এখন যে এখানে যে বেবিটা গ্রো করবে, সেই বেবিটা গ্রোয়ের জন্য যতটুকু নিউট্রিশন প্রয়োজন, সেই ইনিশিয়াল নিউট্রিশনটা যাতে দিতে পারে। দ্যাটস ওয়াই এই জায়গার যে এন্ডোমেট্রিয়াম ছিল, সেই এন্ডোমেট্রিয়ামের যে প্রাচীর ছিল, সেই এন্ডোমেট্রিয়ামের প্রাচীর বৃদ্ধি পেতে থাকলো এবং সেটা মোটামুটি 5 to, এখন প্রোজেস্টেরনের প্রভাবে সেটা 5 to 6 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। সেটা সাধারণত কত সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়? 5 to 6 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। এখন মেনলি কথা হচ্ছে যে, তার মানে এইখানে জরায়ুতে যে এই সমস্ত কাহিনী ঘটলো, সেটা ঘটার মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে সেখানে একটা বেবিকে কনসিভ করা, একটা বেবিকে সার্ভাইভ করানোর মতো সেখানে কন্ডিশনটাকে ক্রিয়েট করা। তার মানে লজিক্যালি সেখানে যদি বেবি যদি না আসে, তাহলে তো সেই পরিবেশ রাখার কোনো দরকার নাই। আলটিমেটলি কি হয়, 36 থেকে 48 ঘন্টা পরে এইখানের যে ডিম্বাণু আছে, আই মিন সেকেন্ডারি যে ওসাইট আছে, সেই সেকেন্ডারি ওসাইট এখানে ধ্বংস হয় যদি সেখানে স্পার্ম না আসে। তো সেকেন্ডারি ওসাইট যদি এখানে ধ্বংস হয়ে যায়, তো সেকেন্ডারি ওসাইট ধ্বংস হয়ে যায়, সে সাইলেন্টলি ধ্বংস হয়, সাইলেন্টলি সে ডেস্ট্রয় হয়ে যায়, সাইলেন্টলি মারা যায়। ইভেন এটা সাইলেন্টলি মারা যাওয়ার কারণে কর্পাস লিউটিয়াম মেইনলি সাধারণত 10 থেকে 12 দিন সার্ভাইভ করতে পারে,
10 থেকে 12 দিন, 10 to 12 ডেজ সে সার্ভাইভ করতে পারে, বা 10 থেকে 15 অ্যাপ্রক্সিমেটলি এত দিন এত ডেজে সে সার্ভাইভ করতে পারে। যদি এইদিকে যে বেবি কনসিভ হয়েছে বা এইদিকে যে বেবি হবে সেটার খবর যদি কর্পাস লুটিয়ামের কাছে না যায়, তাহলে কর্পাস লুটিয়াম অটোমেটিক্যালি 10 থেকে 12 দিনের ভিতরে মারা যাবে। সো মেইনলি যেটা করে সেটা হচ্ছে, ধরেন আমরা একটা ডেজ স্টার্ট করি, ডেজ ধরেন এই ডেজে এইখানে যে আছে, এখানে ইনিশিয়ালি ওভুলেশন ঘটলো, ওভুলেশন ঘটার পরে এখানে ওভুলেশন ঘটলো হচ্ছে 14তম দিনে, 14তম দিনে ধরেন যে এইখানে হচ্ছে এইটা অ্যাম্ফুলাতে আসলো, অ্যাম্ফুলাতে এসে বসে থাকলো। আমাদের কর্পাস লুটিয়াম ভাবলো যে না, এখন এইটা আলটিমেটলি যাবে হচ্ছে এই জায়গাতে মানে জরায়ুতে, তো আমার জরায়ুর প্রসেস লাগবে। সো জরায়ুর প্রক্রিয়ার জন্য আমি সেখানে প্রোজেস্টেরন রিলিজ করতে থাকি, ইস্ট্রোজেন রিলিজ করতে থাকি, যাতে ফলিকোস্টিমুলেটিং হরমোন, লিউটিনাজিং হরমোন সেগুলো কম থাকে, যাতে প্রোজেস্টেরনের প্রভাবে যাতে আলটিমেটলি এখানে যে জরায়ুর যে প্রাচীর, সেই জরায়ুর প্রাচীরের যাতে পুরুত্ব বৃদ্ধি পায়, আলটিমেটলি এখানে যাতে প্রিপারেশনটা ঠিক মতো হইতে পারে। সো এখন যদি সেখানে স্পার্ম না আসে, 36 থেকে 48 ঘন্টার ভিতরে যে সেইখানে যে সেকেন্ডারি ওসাইট যে এখানে মারা যায়, সেটা খুব সাইলেন্টলি মারা যায় এবং সে কোনো সেকেন্ডারি ইনফরমেশন কর্পাস লুটিয়ামকে পাঠায় না। সো 36 থেকে 48 ঘন্টা পরেও কর্পাস লুটিয়াম মনে করে যে আচ্ছা ঠিক আছে, আমি যেটা পাঠাইছি সেটা হয়তো বা এখন সে প্রক্রিয়াধীন অবস্থায় আছে, এবং এই যে সে যে প্রক্রিয়াধীন অবস্থায় আছে, প্রক্রিয়াধীন অবস্থায় যেহেতু আছে, তাহলে আমি এখন প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন সাপ্লাই দিতে থাকি। সে আলটিমেটলি প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন সাপ্লাই দিতে থাকে। বাট যদি সেইখানে আলটিমেটলি একটা স্পার্ম আসে, যদি সেখানে আলটিমেটলি একটা স্পার্ম আসে, এই স্পার্মটা আলটিমেটলি আসে যদি এখানে মিট করে, এমফুলাতে যদি মিট করে, এমফুলাতে মিট করার পর তো যদি তারা একটা জাইগোট ফর্ম করে, জাইগোট ফর্ম করার পরে সেই জাইগোটটা আলটিমেটলি ডিম্বনলি বেবে নামার সময় সে কোষ বিভাজন করতে থাকবে, সে মরুলা স্টেজ হবে, ব্লাস্টোলা স্টেজ হবে, আলটিমেটলি এদিকে আস্তে আস্তে মোটামুটি 6 থেকে 9 দিনের মতো সময় লাগে। সো এই সময়ের পরে সেটা যদি এখানে কনসিভ করে ফেলে, একটা বেবি যদি এখানে হয়ে যায়, তখন এইখানে ব্লাস্টোসিস্ট এখানে সংস্থাপন হয়ে যাওয়ার সাথে সাথে সে এখানে জরায়ু একটা হরমোন প্রোডাকশন করবে, যে হরমোনটাকে বলা হবে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এই হরমোনটা আলটিমেটলি সেকেন্ডারিলি এই কর্পাস লুটিয়ামকে স্টিমুলেশন দিবে, যে ওকে এখানে তুমি এইখানে যে সেকেন্ডারি যে ওসাইটটাকে পাঠাইছিল, সেই সেকেন্ডারি ওসাইটটা যে অ্যাম্ফুলাতে ছিল, সেই অ্যাম্ফুলাতে এখন তার নিষেক ঘটছে, নিষেক ঘটার কারণে এখন তার বেবি কনসিভ হচ্ছে, বেবি কনসিভ হওয়ার কারণে সেখানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিনটা আমি প্রোডাকশন করলাম, এবং হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিনটা তখন কর্পাস লুটিয়ামের কাছে পাঠায়, এবং কর্পাস লুটিয়াম তখন 10-12 দিন না, তখন অনেক দিন সার্ভাইভ করে, এবং সে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন সে কনস্ট্যান্টলি সাপ্লাই দিতে থাকে, যাতে এইখানে যে পরিবেশ আছে সেই পরিবেশটা যাতে বজায় থাকে, সেই পরিবেশটা যাতে কি হয়, বজায় থাকে। তো যদি এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন যেটা আছে সেটা যদি না আসে, 10-12 দিন পরে কর্পাস লুটিয়াম যদি সেন্স করতে পারে যে ও আচ্ছা আমি যে এই যে এত কাজ করতেছি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন তো আসে না। তো এই যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন যদি না আসে, তখন হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন না আসার কারণে আলটিমেটলি তখন আস্তে আস্তে আলটিমেটলি কি হয়, তখন আলটিমেটলি কর্পাস লুটিয়াম বুঝতে পারে যে ওকে তাহলে আর কাজ হয় না, কিছু হয় না, ওকে কর্পাস লুটিয়াম আস্তে আস্তে কি হয়, এটা ডিজেনারেট হইতে থাকে, সেটাও হি ইজ গোয়িং টু ডাই, সেটাও মানে মরতে থাকে, এবং সেটা আলটিমেটলি যখন মরতে থাকে, তখন এখানে যে প্রোজেস্টেরন এবং যে ইস্ট্রোজেন, এখানে যে প্রোজেস্টেরন এবং যে ইস্ট্রোজেন, এটা ধরেন আস্তে আস্তে ডাইং অবস্থায় আছে, এটা ডাইং অবস্থায় আছে, সো এটা ডাই হচ্ছে, এবং এইখানে তখন প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের যে লেভেল আছে, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের যে লেভেল আছে, সেই প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের লেভেলও আস্তে আস্তে কমতে থাকে, এবং এই প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের 10-12 দিন পরে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের লেভেল কমার কারণে আপনারা বুঝতে পারতেছেন এই যে এই জায়গার যে এনভায়রনমেন্টটা যে তৈরি করছিল, ইউটেরাসের যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা কে তৈরি করছিল, সেই এনভায়রনমেন্টটা তৈরি করছিল হচ্ছে কে, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। তো প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন যেহেতু এখন কমে যাচ্ছে, এখন যেহেতু ইস্ট্রোজেন প্রোডাকশন করার মতো কোনো সেকেন্ডারি ফলিকল নাই, এখন যেহেতু প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন দুইটা প্রোডাকশন করার জন্য কোনো কর্পাস লুটিয়াম নাই, সো আলটিমেটলি এখন এই যে এনভায়রনমেন্ট ছিল সেই এনভায়রনমেন্টটা থাকবে না, যেহেতু প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন সেখানে নাই, সেই এনভায়রনমেন্টকে আর কেউ রক্ষা করতে পারবে না, সেই এনভায়রনমেন্ট আলটিমেটলি ভেঙে পড়বে, সেটা ডেস্ট্রয় হয়ে আলটিমেটলি এখান থেকে বের হয়ে চলে আসবে, এখান থেকে যে রক্তনালীগুলো যেগুলো ছিঁড়ে যাবে, সেই কারণে এখানে ব্লিডিং হবে, এখানে যে এন্ডোমেট্রিয়ামের যে এই যে প্রলিফারেশনের স্টেজের যে অংশগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভেঙে যেতে থাকবে, অনিষিক্ত যে ডিম্বাণু আছে, অনিষিক্ত ডিম্বাণু আলটিমেটলি বের হয়ে যেতে থাকবে, দ্যাট ইজ কল্ড মেনস্ট্রুয়েশন, এটাকে বলা হয় রজস্রাব। সো
মেইনলি এই দ্যাট মিনস এই যে এইটাকে বলা হচ্ছে ব্লিডিং ফেজ, যেটা সাধারণত ঘটতেছে হচ্ছে 1 থেকে 5তম দিনে। এবং এই যে এর আগে যে প্রসেসটা ঘটলো, এই যে ফলিকুলার স্টেজের পরে যে কর্পাস লুটিয়ামের কাহিনীটা যে ঘটলো, কর্পাস লুটিয়ামের কাহিনী থেকে ব্লিডিং এর আগ পর্যন্ত, অর্থাৎ কর্পাস লুটিয়ামের সার্ভাইভালের ডেজ পর্যন্ত, 10 to 12 ডেজ যে কর্পাস লুটিয়ামের সার্ভাইভাল ডেজ, সেই সার্ভাইভাল ডেজ পর্যন্ত সময়টাকে বলা হয় প্রি মেনস্ট্রুয়াল ফেজ বা প্রাক রজস্রাবীয় পর্ব। সো এই পর্বে কি হয়, এই পর্বে হচ্ছে কর্পাস লুটিয়াম এই সমস্ত কাজ করে। সো বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে ব্রিডিং ফেজ, যে ফেজে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে এখানে যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলো আর ঠিক থাকতে পারে না। সো এইখানের যে প্রলিফারেশন স্টেজ আছে সেই কোনো পরিবেশ মেনটেন হবে না। আলটিমেটলি প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের অভাবে ভিতরে যে পরিবেশ আছে সেই পরিবেশের ব্যবস্থা ভেঙে পড়বে, আলটিমেটলি সেটা পুরোপুরি বাইরের দিক থেকে আসতে থাকবে। এবং এইখানে এই যে বাইরের দিক থেকে যে আসতে থাকলো, ফার্স্ট ডে যেই ডেতে তার মেনস্ট্রুয়েশন ঘটবে, যেই ডেতে তার ব্লিডিংটা হচ্ছে, সেটাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট ডে। সো মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট ডে মিনস হচ্ছে ফার্স্ট ডে অফ ব্লিডিং ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন বা ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেল। সো এই জন্য আমি বলছিলাম যে আমি যখন শুরুর দিকে যখন পড়াচ্ছিলাম যে এই যে একতম দিন থেকে 6তম দিন পর্যন্ত এভাবে দেখাইছিলাম, তখন এন্ডোমেট্রিয়াম আস্তে আস্তে এন্ডোমেট্রিয়াম কমতে থাকে, এন্ডোমেট্রিয়ামের যে ইয়াটা আছে সেটা কমে যেতে থাকে, কারণ সেখানে হচ্ছে আলটিমেটলি ওকে সেটা কমে যেতে থাকে, সেটা বোঝাই। সেটা হচ্ছে এরকম ভাবে ছিল, সেটা হচ্ছে আস্তে আস্তে এন্ডোমেট্রিয়ামের ইয়া দৈর্ঘ্য কমতে থাকে, আলটিমেটলি সেটা কমে যায় 6তম দিনে, আস্তে আস্তে ব্লিডিং হইতে হইতে এটা আলটিমেটলি সেটা মেনস্ট্রুয়েশন হয়ে যায়। তারপরে পরবর্তীতে খেয়াল করেন, যখন এইখানে যে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের পরিমাণ যেহেতু এখন দেখেন আবার নেক্সট সাইকেল স্টার্ট হবে কিভাবে, সেটা ম্যাথমেটিক্যাল একটা টাইপ, ম্যাথমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে কিভাবে আমি বলি। এখানে যেটা প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন আস্তে আস্তে ক্ষরণ কমে গেল, 5 থেকে 6 দিন সেখানে ব্লিডিং হলো, আস্তে আস্তে সেই প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের লেভেল কমে যেতে থাকলো। আমাদের ব্রেইন এখন আবার সেন্স করা স্টার্ট করবে, ওকে প্রজেস্টেরন আর ইস্ট্রোজেনের লেভেল তো কম। মানে আপনি খেয়াল একটা জিনিস দেখছেন কিনা, এতদিন এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন যেটা ছিল, সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন যাতে ক্ষরণ না হইতে পারে সেজন্য কে কাজ করছে, এই প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন। সেই প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন নেগেটিভলি আমাদের ব্রেনকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণে বাধা দিচ্ছে। সো এখন যেহেতু কর্পাস লিউটিয়াম মারা গেল, কর্পাস লিউটিয়াম থেকে যেহেতু এখন প্রজেস্টেরন ইস্ট্রোজেন আসতেছে না, সো ব্লাডে যেহেতু এখন প্রজেস্টেরন ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেল, সো ব্লাডে এখন প্রজেস্টেরন ইস্ট্রোজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে এইদিকে যে এখন যে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আছে সেটা এখন যেহেতু এটা এখন কমে গেছে, সো এটাকে আর ইনহিবিট করার মতো কেউ নাই, এটাকে নেগেটিভলি স্টিমুলেশন দেওয়ার মতো কেউ নাই। এটা আলটিমেটলি এখন ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেহেতু এখানে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এখন অ্যান্টেরিয়র পিটুইটারি গ্রন্থিকে বাধা দিচ্ছে না, সো আলটিমেটলি সেইখান থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন আবার ক্ষরণ হওয়া স্টার্ট করবে এবং আবার সেই প্রসেস রিপিট করবে। কিভাবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন যখন হওয়া স্টার্ট করবে, তখন যে প্রিমোডিয়াল ফলিকল ছিল সেটা প্রিমোডিয়াল ফলিকল থেকে প্রাইমারি ফলিকল হবে, সেই প্রাইমারি ফলিকল থেকে আলটিমেটলি সেটা সেকেন্ডারি ফলিকল হবে, সেকেন্ডারি ফলিকল থেকে আলটিমেটলি আবার কাহিনীগুলো ঘটবে, আবার সেখানে 14তম দিনে হচ্ছে ওভুলেশন ঘটবে, আবার সাইকেল এভাবে রিপিট করবে, এভাবে 28তম দিন পর্যন্ত এই সমস্ত কাহিনী ঘটতে থাকবে। ক্লিয়ার? সো that is the basic of menstrual cycle. Why it is called cycle? Because it is automatically cyclic. সাইক্লিকটা কেন হয়েছে, জাস্ট ফর দিস, যে এখানে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন যেটাকে নেগেটিভলি ইনহিবিট করতেছিল সেটাকে আর ইনহিবিট এখন করা যাবে না, কারণ যেহেতু সেখানে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের পরিমাণটা কমে গেছে। কারণ আপনারা দেখবেন যে ব্লিডিং ফেজে, মানে যখন সেটা রজস্রাবীয় পর্যায়ে বা ব্লিডিং পর্ব থাকে, তখন রজস্রাবীয় পর্যায়ে এবং ব্লিডিং ফেজে সেখানে মেইনলি সকল হরমোনের মাত্রা কম থাকে। কিরকম, যে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের মাত্রা কম থাকে এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের মাত্রা কম থাকে, কিন্তু আস্তে আস্তে আমাদের ব্রেন যখন সেন্স করতে পারে যে আচ্ছা প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের পরিমাণ যেহেতু কম, তাহলে আমি এখন কেন বসে আছি, আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের ক্ষরণ করা স্টার্ট করে। সো এই প্রসেসটা হচ্ছে প্রতি মাসে ঘটতে থাকে, এই প্রসেসটা মোটামুটি প্রতি মাসে। মেনলি আমি আগে বলছিলাম যে সেটা অ্যাভারেজ ধরা হয় 28, বা মেইনলি হচ্ছে 24 to 32 ডেজ, সেটাকে ধরা হয়েছে নর্মাল একটা রেঞ্জ, এবং এর বাইরে হলে সেটাকে সাধারণত প্যাথোলজিক্যাল একটা রেঞ্জ ধরা হয়। এখানে একটা মেইনলি ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি বোঝাই, সেটা হচ্ছে এই 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 জিনিসটা পড়ানোর সাথে সাথে কিছু রিলেটেড জিনিস পড়ানো যায়, খুব ভালোভাবে বোঝায় পড়ানো যায়, যেরকম কন্ট্রাসেপটিভ মেথড।
আই মিন বার্থ কন্ট্রোল মেথড পড়ানো যায়। বার্থ কন্ট্রোল মেথডের সাথে আরও কিছু পড়ানো যায়। সো আমি বার্থ কন্ট্রোল মেথডগুলো এইটা দিয়ে আমি পড়াই দিতে যাচ্ছি। তার আগে আমি জাস্ট একটু জাস্ট ব্যাখ্যাটা দিতে চাই যে আলটিমেটলি যদি সেইখানে নিষেক ঘটে তাহলে সেখানে কি ঘটবে। তো নিষেক ঘটার জন্য যদি আসে তাহলে রিয়েলি যেটা ঘটবে সেটা হচ্ছে আমি জাস্ট এটাকে একটু ওকে কোন জায়গায় দেখানো যায়, এই জায়গাটাতে। এটা ধরেন আমি জাস্ট এই জায়গাটাতে এখানে জুম করে এখানে দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট, এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট, এটা হচ্ছে ফার্স্ট পোলার বডি। ক্লিয়ার? এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট, এটা হচ্ছে ফার্স্ট পোলার বডি। সো এইটা এখানে হচ্ছে আলটিমেটলি এখানে হচ্ছে আমাদের আছে জুনা পেলোসিডা এবং এখানে হচ্ছে করোনা রেডিয়াটা আছে। এখানে হচ্ছে কি আছে? করোনা রেডিয়াটা। ক্লিয়ার? এখানে হচ্ছে কি আছে? করোনা রেডিয়াটা। করোনা রেডিয়াটা। সো এখানে আছে করোনা রেডিয়াটা আছে। সো করোনা রেডি আমি একেবারে ফার্টিলাইজেশনটা একটু পরে নিতেছি। ফার্টিলাইজেশন বা নিষেক, ফার্টিলাইজেশন বা নিষেকের নেক্সট স্টেপগুলো আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। সো এদিকে ফার্টিলাইজেশন বা নিষেকের যেই এটা পড়াচ্ছি, সেই ফার্টিলাইজেশন বা নিষেকের এটা হচ্ছে যে এইখানে আলটিমেটলি যখন সেখানে শুক্রাণুটা যখন আসলো তখন শুক্রাণুর মাথায় যে অ্যাক্রোসোম থাকে, আমি পড়াইছিলাম ফার্স্ট লেকচারে একেবারে, অ্যাক্রোসোম থাকে, সেই অ্যাক্রোসোম কিছু এনজাইম গ্রহণ করে, যেমন হায়ালুরোনিডেস এনজাইম। যে হায়ালুরোনিডেস এনজাইমের প্রভাবে এইখানের যে থাকে আলটিমেটলি এইখানের যে করোনা রেডিয়াটা থাকে, সেই করোনা রেডিয়াটাকে সে সরায় দেয় এবং সরায় দিয়ে বা ব্রেকডাউন করে আস্তে আস্তে জুনা পেলোসিডে আসে। ওই জুনা পেলোসিডে আসার পরে সে আলটিমেটলি যদি সেটা ভিতরে প্রবেশ করতে পারে তখন সে এইভাবে ধরেন ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার ভিতরে যদি এভাবে যদি জাস্ট জুনা পেলোসিডাতে যখন সেটা টাচ করার সাথে সাথে যখন ভিতরে যখন চলে আসলো, অর্থাৎ এখানে যখন সেকেন্ডারি ওসাইটের সাথে যখন ডিম্বাণুর যখন শুক্রাণুর যখন মিলন হলো, শুক্রাণুর মিলনটা হচ্ছে কিন্তু সেকেন্ডারি ওসাইটের সাথে ডিম্বাণুর মিলন হওয়ার সাথে সাথে সেটা সেকেন্ড যে মিউটিক ডিভিশন, সেই সেকেন্ড মিউটিক ডিভিশন সে ঘটাবে। সেকেন্ড মিউটিক ডিভিশন সে কিভাবে ঘটাবে? এখানে যে সেকেন্ড মিউটিক ডিভিশন সে কিভাবে ঘটাবে? সেকেন্ড মিউটিক ডিভিশন সে ঘটাবে হচ্ছে মেইনলি এই জায়গাটা দেখে, সেকেন্ড মিউটিক ডিভিশন সে ঘটাবে হচ্ছে এভাবে। ধরুন এটা হচ্ছে তার এটার ভিতরে হচ্ছে ঢুকে গেছে হচ্ছে আলটিমেটলি এটার যখন এটা টাচ করছে জাস্ট, তখন এখানে শুক্রাণু জাস্ট টাচ করছে। সো মানে মোটামুটি মিলন হয়ে গেল সেকেন্ডারি ওসাইট আর শুক্রাণুর মিলন। সো মিলন হওয়ার সাথে সাথে এটা হচ্ছে এখন ডিভাইড হয়ে যাবে এবং এইটা এখন একটা তো পোলার বডি আছে, তো এই দুইটা সেল আবার মিউটিক টু ডিভিশন যদি এখন ঘটায়, এই দুইটাই প্রতিটা আবার দুইটা করে সেল প্রোডাকশন করবে। এ হচ্ছে আরো দুইটা পোলার বডি প্রোডাকশন করবে। এর থেকে একটা মেইন যে ডিম্বাণু সেটাকে বলা হবে ডেফিনিটিভ অভাম। এইটাকে এখন বলা যাবে ডেফিনিটিভ অভাম বা ডিম্বাণু। মেইন অভাম এবং আরেকটা পোলার বডি সে ক্রিয়েট করবে। তাহলে মোট সেল হচ্ছে এখন 1 2 3 4। এই যে তিনটা পোলার বডি, সেই তিনটা পোলার বডি আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাবে। এই শুক্রাণুর যে নিউক্লিয়াস আছে, সেই শুক্রাণুটা যখন ভিতরে এখন ঢুকে যাবে তখন সেই শুক্রাণুর নিউক্লিয়াসটাকে বলা হবে প্রোনিউক্লিয়াস। শুক্রাণুর ভিতরে ঢোকার সাথে সাথে তার লেজটা যেটা আছে সেই লেজটা হচ্ছে ডেস্ট্রয় হয়ে যায়, কারণ এখন আর লেজের দরকার নাই। লেজের দরকার ছিল সাঁতার কেটে আসার জন্য, সেটা আর নাই। এবং এইখানে যে এখন ডিম্বাণুর যে নিউক্লিয়াস আছে, সেই ডিম্বাণুর নিউক্লিয়াসকে বলা হবে ডিম্বাণুর প্রোনিউক্লিয়াস। সো তখন ডিম্বাণুর যে প্রোনিউক্লিয়াস আছে আর যে শুক্রাণুর যে প্রোনিউক্লিয়াস আছে, সেই ডিম্বাণুর প্রোনিউক্লিয়াস আর এই যে শুক্রাণুর প্রোনিউক্লিয়াস, সেই দুটো একসাথে মিলিতভাবে এখন ফর্ম করবে হচ্ছে জাইগোট। ক্লিয়ার? সো এটা হচ্ছে জাইগোট ফর্ম করলো। তাহলে এটা গেল হচ্ছে এই জায়গাতে। এখন এইখানে কিছু ব্যাপার আমি বুঝাই দিই, সেটা হচ্ছে যে এখানে বার্থ কন্ট্রোল মেথড কিছুটা পাওয়া যায়। এখন বার্থ কন্ট্রোল মেথডের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে যে বার্থ কন্ট্রোল মেথডের মধ্যে ফার্স্ট হচ্ছে শারীরিক যেই ইয়াটা আছে, শারীরিক পদ্ধতি। একটা জিনিস মনে রাখবে, মেডিকেল এডমিশন স্টুডেন্টরা খুব সহজ একটা জিনিস ভুল করে, এই যে শারীরিক পদ্ধতি আর শরীর বৃত্তীয় পদ্ধতি, সেই দুইটা জিনিসই বোঝে না। শারীরিক পদ্ধতি মানে যেটাকে বলা যায় সরাসরি শরীরের সাথে রিলেটেড, আর শরীর বৃত্তীয় মানে যেটা ফিজিওলজিক্যালি রিলেটেড। অর্থাৎ ফিজিওলজিক্যালি কিভাবে বুঝাবো? বিকজ ফিজিওলজি ইজ অ্যানাদার টাইপ অফ, এই যে ভিতরে যে হরমোন টাইপের কাজগুলো করতেছে, সেইটা মানে প্রসেসগুলো করতেছে, সেগুলোকে বলা যেতে পারে ফিজিওলজি। বডির বাহিরে যদি কোন টাইপের হয় তখন সেটাকে বলা হচ্ছে আপনার শারীরিক পদ্ধতি। সো শারীরিক পদ্ধতি আর শরীরবৃত্তীয় পদ্ধতির মধ্যে শারীরিক পদ্ধতি হচ্ছে নিরাপদ সময় নির্বাচন। একটা কথা হচ্ছে যে এইখানে যখন এই যে ওভুলেশনটা যেটা ঘটতেছে হচ্ছে মোটামুটি চক্রের 14তম দিনে।
অর্থাৎ 14তম দিনের আশেপাশে, অর্থাৎ এই 14তম দিন থেকে আমরা জানি যে 14তম দিনে ওভুলেশন ঘটার পরেও এইখানে যে ডিম্বাণুটা থাকে, মেনলি যে ডিম্বাণুটা থাকে সেই ডিম্বাণুটা মেনলি 36 থেকে 48 ঘন্টা সার্ভাইভ করে। অর্থাৎ 14তম দিন থেকে সেটা বড় যে 17তম দিন পর্যন্ত সে সার্ভাইভ করলো, আমি ধরে নিলাম সেটা হচ্ছে 17তম দিন বা 18তম দিন পর্যন্ত সার্ভাইভ করলো। আবার এটা ধরে নিলাম যে সেটা 14তম দিনের, এটা তো বডির প্রসেস, তো 14তম দিনের সেটা ওভুলেশন না ঘটে, সেটা 12তম দিনে ওভুলেশন ঘটে গেল। তার মানে এই 12তম দিন থেকে 17তম দিনের মধ্যে আমি এইখানে ডিম্বাণু পাচ্ছি বা সেকেন্ডারি ওসাইট পাচ্ছি। আর এই যে এই দিনগুলোতে, অর্থাৎ এইখানে তো চক্র ঘটতেছে, এখন তো কিছু করা যাবে না, এই 6তম দিন থেকে এই যে মাঝখানের যে দিনগুলো আছে এবং এই যে 17তম, এইদিকে 17তম দিনের পরে এই যে শেষ পর্যন্ত নেক্সট মেনস্ট্রুয়েশনের আগ পর্যন্ত যে দিনগুলো আছে, সেই দিনগুলোতে কিন্তু আলটিমেটলি এখানে কোনো সেকেন্ডারি যে ওসাইট আছে, সেই সেকেন্ডারি ওসাইট কিন্তু আলটিমেটলি এক্সিস্ট করতেছে না। কারণটা হচ্ছে এই দিনগুলোতে সেকেন্ডারি ওসাইট এখানে আসেই নাই। সেকেন্ডারি ওসাইট এখনো ডিম্বাশয়ের ভিতরে আছে, সেকেন্ডারি ওসাইট এখনো এটার ভিতরে আছে, সে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, সেই সমস্ত স্টেজ পাড়ি দিচ্ছে। আর এই সমস্ত দিনে এখানে যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণু সাইলেন্টলি মারা গেছে। দ্যাট মিনস এই দিনগুলোতে এবং শেষের দিনগুলোতে এবং শুরুর দিনগুলোতে এখানে আলটিমেটলি কি থাকতেছে না, এখানে মোটামুটি ডিম্বাণু থাকতেছে না। সো এই টাইমে যদি এখানে যেহেতু সেকেন্ডারি ওসাইট থাকতেছে না, সো এই টাইমগুলোর মধ্যে যদি কোনোভাবে স্পার্ম আসলেও লাভ নাই। কারণ কি, এখানে স্পার্ম আসলো, এখানে আসলো, স্পার্ম আসার পরে এখানে আসা দেখবে যে হয়তো সেখানে ডিম্বাণু সেকেন্ডারি ওসাইট সেখানে মারা গেছে, নয়তো বা সেকেন্ডারি ওসাইট এখনো আসে নাই, সেকেন্ডারি ওসাইট হয়তো বা এখনো ডিম্বাশয় আছে। দেখেন সেটা হচ্ছে একটা নিরাপদ সময়। এই সময়ে যদি কেউ ইন্টারকোর্স করে তখন তার বাচ্চা হওয়ার পসিবিলিটি নাই বা সেখানে বেবি কনসিভ করার পসিবিলিটি নাই, কারণ সেখানে আলটিমেটলি কেয়া থাকতেছে না, কোনো ডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট অ্যাভেলেবেল না। সো ডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট অ্যাভেলেবেল না হওয়ার কারণে সেখানে আলটিমেটলি কোনো হচ্ছে না। দ্যাট মিনস এটাকে বলা হয় নিরাপদ সময় নির্বাচন। এবং তাহলে নিরাপদ সময়টা কোন কারণে, কীভাবে নির্বাচন করা যাচ্ছে? সময়টা নির্বাচন করা হচ্ছে ওভুলেশনের টাইম দেখে, ওভুলেশন কখন হবে সেটা টাইম দেখে। এবং এখানে একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে মেইনলি সেটা অ্যাভারেজ সাইকেল হচ্ছে 28 ডেজ, অ্যাভারেজ সাইকেল হচ্ছে 28 ডেজ। কিন্তু আমি আগে বলছি সেই রেঞ্জটা কিন্তু ভেরি করে, কোনো ফিমেলের ক্ষেত্রে সেটা 24 ডেজ আছে, কোনো ফিমেলের ক্ষেত্রে 25 ডেজ আছে, কোনো ফিমেলের ক্ষেত্রে 26 আছে, কোনো ফিমেলের ক্ষেত্রে 27 আছে, কোনো ফিমেলের ক্ষেত্রে 29, 31, 30, এই 24 থেকে 32 ডেজ পর্যন্ত মোটামুটি একটা নর্মাল রেঞ্জ ধরা হয়। এখন ওভুলেশনের টাইমটা কিন্তু এটাও বোঝায় যে কোন টাইমে একটা ফিমেল মোস্ট ফার্টাইল। তো যদি একজন যদি এই দিনগুলোতে বা এই দিনগুলোতে যদি ইন্টারসেক্স করে তখন বাচ্চা হওয়ার পসিবিলিটি কম, বাট এই দিনগুলোতে যদি সে ইন্টারসেক্স করে তখন দেখা যাবে তার বাচ্চা হওয়ার পসিবিলিটি খুব বেশি, বা সেখানে যে সেকেন্ডারি ওসাইট আছে সেই সেকেন্ডারি ওসাইট ফার্টিলাইজড হওয়ার পসিবিলিটি বেশি বা প্রবাবিলিটি বেশি, কারণ সেখানে হচ্ছে আলটিমেটলি এখানে হচ্ছে সেকেন্ডারি ওসাইট রিয়েলি এক্সিস্ট করতেছে এখন। ক্লিয়ার? সো এই টাইমটা বোঝাচ্ছে মোস্ট ফার্টাইল পিরিয়ড অফ ফিমেল। এই টাইমগুলো বোঝাচ্ছে হচ্ছে মেনলি নট ফার্টাইল টাইম। সো এখন ওভুলেশনের টাইমটা খুব ইম্পর্টেন্ট। তো এইটা ওভুলেশনের টাইমটা দিয়ে এইটা দুইটা জিনিস নির্ণয় করা যাচ্ছে। একটা হচ্ছে একজন ফিমেল জানতে পারতেছে যে সে কখন বেশি ফার্টাইল, এবং মানে সে জানতে পারতেছে যে সে কখন ইন্টারসেক্স করলে সেটা বেবি হওয়ার পসিবিলিটিটা কম আছে। তো সেই জন্য ওভুলেশনের টাইমটা একটু শেখায় দিই। সেটা হচ্ছে ওভুলেশনের টাইমটা হবে 14 ডেজ বিফোর দ্য নেক্সট মেনস্ট্রুয়েশন। ওভুলেশনের টাইমটা হবে 14 ডেজ বিফোর দ্য নেক্সট মেনস্ট্রুয়েশন। অর্থাৎ কোনো একটা ফিমেলের যদি 28 ডেজের সাইকেল হয়, তাহলে এটা হচ্ছে শেষ দিনের 14 দিন আগে ওভুলেশন ঘটবে। তাহলে 14 দিন আগে যদি ঘটে 28 ডেজের জন্য সেটা 14 দিন আগে ঘটতেছে, তার মানে 14 দিনে ঘটতেছে। আর এই যে এইখানে একজন ফিমেলের যদি 34 ডেজ, ধরেন 34 ডেজ তার সাইকেল হয় কোনো কারণে, 34 ডেজ যদি তার সাইকেল হয়, 34 ডেজ সাইকেল হইলে তার যে মেনস্ট্রুয়েশন, তার যে ওভুলেশন সেটা করবে হচ্ছে 20তম দিনে। অর্থাৎ কি বললাম, তাহলে শেষ দিনের বা নেক্সট মেনস্ট্রুয়েশনের ফার্স্ট দিনের 14 দিন আগের দিনে হচ্ছে তার ওভুলেশন ঘটবে, তাহলে 20তম দিন। এখন ধরেন কোনো একটা ফিমেলের 30
30 ডেজে আলটিমেটলি তার কি আছে, 30 ডেজে তার মেনস্ট্রুয়েশন ঘটে, অর্থাৎ তার সাইকেলটা হচ্ছে 30 ডেজের। সো 30 ডেজের যদি সাইকেল থাকে তাহলে ওভুলেশন ঘটবে হচ্ছে 16 ডেজে। 30 থেকে আমরা 14 জাস্ট মাইনাস করে দেবো, তাহলে সে বুঝতে পারবে যে তার 16 ডেজের আশেপাশে দিনগুলোতে, অর্থাৎ 16 থেকে 2 দিন যদি আগে আমরা মাইনাস করি বা এবং 16 ডেজের যদি 2 দিন পরে চিন্তা করি, তাহলে মোটামুটি 14 ডেজ থেকে 18 ডেজের সময়কালীন তার হচ্ছে মোস্ট ফার্টাইল পিরিয়ড অফ হার টাইম। ক্লিয়ার? আর বাকি যে টাইমগুলো আছে সেই টাইমগুলোতে তার রিস্কটা কম, সেখানে আলটিমেটলি বেবি হবে না। সো এইটা হচ্ছে একটা বার্থ কন্ট্রোলের মেথড, যে নিরাপদ সময় নির্বাচন। আরেকটা হচ্ছে শিশ্ন পেনিস, মানে যখন সেখানে ইজাকুলেশন ঘটে, ইজাকুলেশনটা যদি বাইরে ঘটানো হয় তাহলে সেটা হচ্ছে একটা শারীরিক পদ্ধতি। সো এই জায়গাটাতে অনেক জায়গায় কনফিউজড হয় যে শারীরিক পদ্ধতি আর শরীরবৃত্তীয় পদ্ধতি। শারীরিক পদ্ধতি মানে জাস্ট সেখানে বাহির থেকে আমরা কোনো সাবস্টেন্স নিচ্ছি না, আমরা জাস্ট কোনো একটা টেকনিকের মাধ্যমে, কোনো একটা শারীরিক পদ্ধতির মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে সেখানে বার্থ কন্ট্রোল করতে পারতেছি। এখানে আমরা বাইরে থেকে কোনো ড্রাগস নিচ্ছি না, আমরা জাস্ট ড্রাগস নিচ্ছি না। শরীরবৃত্তীয় পদ্ধতি মানে আমরা হরমোনাল কিছু চেঞ্জ করব, যেখানে আমরা বাহির থেকে ড্রাগস নিব। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। তো স্টুডেন্টরা যাতে পাজল না হয় এই জন্য আমি এই জিনিসগুলো বারবার বলতেছি যে শারীরিক পদ্ধতি এবং শরীরবৃত্তীয় যে পদ্ধতি আছে তাদের মধ্যে আলটিমেটলি এই ডিফারেন্সটা একটু জানার প্রয়োজন। যে তার মানে শারীরিক পদ্ধতি মানে হচ্ছে আলটিমেটলি কি, শারীরিক পদ্ধতি মানে হচ্ছে যে যেখানে আমরা বাহির থেকে কোনো ড্রাগস নিব না, কোনো একটা শারীরিক টেকনিকের মাধ্যমে আমরা সেখানে বার্থ কন্ট্রোল করব। আর শরীরবৃত্তীয় পদ্ধতি মানে যেখানে আলটিমেটলি কি করা হবে, আমরা কোনো কেমিক্যাল ড্রাগস নিব। যেরকম শরীরবৃত্তীয় একটা পদ্ধতির মধ্যে আছে অরাল কন্ট্রাসেপটিভ পিল। তো অরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে অরাল কন্ট্রাসেপটিভ যে পিল আছে সেই পিলগুলো কিভাবে কাজ করে, মেইনলি অরাল কন্ট্রাসেপটিভ যে পিলগুলো আছে সেই পিলগুলো হচ্ছে অরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি, পিওসি, ওপিসি সবগুলো অ্যাকচুয়ালি মেডিকেলি ইউজ হয়। ওসিপি হচ্ছে অরাল কন্ট্রাসেপটিভ পিল, পিওসি মিন হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, আর ওপিসি মিনস হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড। সো এগুলাকে যতভাবে বিন্যাস করা যায় কিনা সবগুলোর একটা মেডিকেল টার্ম চলে আসে। সো ওসিপি হচ্ছে অরাল কন্ট্রাসেপটিভ পিল। অরাল কন্ট্রাসেপটিভ পিল অ্যাকচুয়ালি কি? Oral contraceptive pill actually the mixture of progesterone and estrogen. এখন খেয়াল করেন, অরাল কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের জাস্ট একটা মিশ্রণ। এটা কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করে সেটা প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন আগে আপনারা বুঝাইছি, যখন আমি মেনস্ট্রুয়াল সাইকেল পড়াইছি তখন কিন্তু বুঝাইছি যে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের কাজ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং যে লিউটিনাইজিং হরমোন, সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং যে লিউটিনাইজিং হরমোন আছে সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণে বাধা দেয়। অগ্রপিটুইটারি গ্রন্থিকে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন আলটিমেটলি কি করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণে বাধা দেয়। সো একজন ফিমেলের মেনস্ট্রুয়েশন ঘটতেছে, মোটামুটি মেনস্ট্রুয়েশন সাধারণত 5 দিন বা 6 দিন পর্যন্ত ঘটে। সো ধরেন আমরা 5 দিন ধরে নিলাম। সো আমি যদি 5তম, এমনি তো এই দিনগুলোতে তো প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোনের পরিমাণটা কম থাকে ব্রিডিং পর্যায়ে সেখানে কম থাকতেছে, কারণ সেখানে তখন কর্পাস লুটিয়াম এক্সিস্ট করে না, আর সেখানে ফলিকলের কোনো দরকার পড়ে না, জাস্ট ব্রিডিং হচ্ছে। সো যেহেতু কর্পাস লুটিয়াম যেহেতু ধ্বংস হয়ে গেছে, প্রজেস্টেরন, এস্ট্রোজেন কম এবং এরকম। সো এই ব্রিডিং পর্যায়গুলোতে লিউটিনাইজিং হরমোন এবং যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের পরিমাণ নর্মালি কম থাকে। এবং সেটা বাড়া কখন থেকে স্টার্ট হবে, বাড়া স্টার্ট হবে হচ্ছে আলটিমেটলি 5 বা 6তম দিন থেকে। সো 5তম দিন থেকে যদি কোনো রিস্ক নাই, কারণ 6তম দিনে যে 5তম দিনে যদি ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়ে যায় তখন প্রবলেম। তো সাধারণত 5তম দিন থেকে অরাল কন্ট্রাসেপটিভ পিল নেওয়া স্টার্ট হয়। এবং 5তম দিনেই যদি একজন ফিমেল সেই অরাল কন্ট্রাসেপটিভ পিলটা নিয়ে নেয়, মানে যে জন্ম নিয়ন্ত্রণ যে ট্যাবলেট আছে সেটা যদি নিয়ে নেয় বা অরাল কন্ট্রাসেপটিভ পিল নেয়, সেটা হচ্ছে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের একটা মিক্সচার। সো এইখানে বোঝা যাচ্ছে যে আমি যদি 5ম দিনে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন নিয়ে নিই, তখন সে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন নিয়ে নেওয়ার কারণে সে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন তখন যে পিটুইটারি যে গ্রন্থি আছে সেই পিটুইটারি গ্রন্থিকে তখন, অগ্রপিটুইটারি গ্রন্থিকে তখন ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন ক্ষরণ হইতে দিবে না, বা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণে বাধা দিবে। সো যেহেতু সেখানে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণে তখন বাধা দিবে, বাধা দেওয়ার কারণে আলটিমেটলি এখানে 5মতম দিন থেকে বা 6তম দিন থেকে প্রাইমারি ফলিকলের যে সেকেন্ডারি প্রিমোর্ডিয়াল ফলিকলের যে প্রাইমারি ফলিকলের যে সেকেন্ডারি ফলিকলের যে সেকেন্ডারি ওসাইট যে ওভুলেশন হওয়ার যে প্রসেস, সে পুরো প্রসেসটা বাধাপ্রাপ্ত হবে। কারণ এখন যদি
ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি এখন রিলিজ না হয়, সো ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি এটার উপর কাজ না করতে পারে, সো ফলিকল স্টিমুলেটিং হরমোন এটার উপর কাজ না করার ফলে এখানে যে প্রাইমারি ফলিকল আছে সেই প্রাইমারি ফলিকলটা আলটিমেটলি কোনোভাবেই এখন সেকেন্ডারি ফলিকলে কনভার্ট হতে পারবে না। তো সেকেন্ডারি ফলিকলে যদি কনভার্ট না হইতে পারে, সেকেন্ডারি ফলিকলে কনভার্ট না হওয়া মানে এখানে গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হতে পারবে না। ও আমি কি এটা আগে বলছিলাম কিনা আই ডোন্ট নো। এখানে এর পরবর্তী যে ফলিকলটা হয় সেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হতে পারবে না। সো গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হইতে পারলো না মানে এখানে যে ওভুলেশনটা আছে সেই ওভুলেশনটা ঘটলো না। সো ওভুলেশন না ঘটলে সেখানে সেকেন্ডারি ওসাইট আসলো না, আলটিমেটলি এই জায়গায় কোনো সেকেন্ডারি ওসাইট পাবে না। সো ইউ আর ফ্রি টু ইন্টারকোর্স। সো মেইনলি 5 থেকে 25তম দিন পর্যন্ত এভাবে অরাল কন্ট্রাসেপটিভ পিল নেওয়া হয় এবং অরাল কন্ট্রাসেপটিভ পিল আলটিমেটলি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাজিং হরমোন ক্ষরণে বাধা দিয়ে ওভুলেশন ঘটাইতে দেয় না, ওভুলেশনে বাধা দেয়। সো ওভুলেশনে বাধা দেওয়ার কারণে সেখানে আলটিমেটলি কোনো অভাব পাওয়া যায় না। অভাব না পাওয়ার যাওয়ার কারণে সেটাও একটা বার্থ কন্ট্রোলের প্রসেস। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের মোটামুটি আরও কিছু কিছু একটা ইনজেকশন আছে, যে ইনজেকশনগুলো দিয়ে সাধারণত চেষ্টা করা হচ্ছে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল তো 5 থেকে 25তম দিন পর্যন্ত নিতে হয়। দ্যাট ইজ মানে খুব একটা আই মিন মানে একটা খুব এয়ার স্টেজ, যে একবার মিস করলে হয়তো বা দেখা যায় যে অনেক প্রবলেম হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই সেটা দিয়ে অনেক সময় এখন ইনজেকশনেরও ট্রাই করা হচ্ছে, যেটা দিয়ে 2-3 মাস মোটামুটি করা যাবে। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাজিং হরমোনের ক্ষরণটাকে কমায় দেওয়া যাবে। আর কিছু রাসায়নিক পদ্ধতি আছে, কিছু রাসায়নিক সাবস্টেন্স দেওয়া হয় যে কারণে কাজ করতে পারে না। আর যান্ত্রিক পদ্ধতি কিছু কিছু আছে। যান্ত্রিক পদ্ধতির মধ্যে কিছু কিছু পদ্ধতির মধ্যে একটা হচ্ছে কন্ডম, যেটা হচ্ছে পুরুষেরা ইউজ করে এবং সেখানে কিছু কিছু স্ত্রীদেহেও ইউজ করা হয়, যেটাকে সাধারণত বলা হয় ডায়াফ্রাম। তার মধ্যে আরেকটা হচ্ছে স্পঞ্জ। সো স্পঞ্জ ওইরকম টাইপের কিছু একটা জিনিস। এবং অন্তর্জরায়ু গর্ভনিরোধক ব্যবস্থা, এটা হচ্ছে কিছু ফাঁস বা লোপ অ্যাকচুয়ালি ঢুকায় দেওয়া হয় ভিতরে। সো কিছু ফাঁস বা লুপ যখন এটার ভিতরে, কপারের ফাঁস বা এরকম লুপ যখন এটার ভিতরে ঢুকায় দেওয়া হয় জরায়ুর ভিতরে, তখন ফাঁস বা লুপ ঢুকায় দেওয়ার কারণে যেহেতু জরায়ুর এই ফাঁস বা লুপ হচ্ছে যেহেতু ফাঁস বা লুপ সেটা হচ্ছে মোটামুটি একটা এয়ার টাইপের সাবস্টেন্স, আই মিন একটা ফরেন বডি। সো যখনই একটা ফরেন বডি আমাদের কোনো বডিতে এন্টার করে তখন সেইখানে আমাদের লিম্ফোসাইট, মোনোসাইট সেগুলো আসতে থাকে এবং সেটাকে অ্যাটাক করতে থাকে। আলটিমেটলি সেখানে অ্যান্টিবডি প্রোডাকশন করা স্টার্ট করে, সেখানে একটা ইমিউনোলজিক্যাল একটা কন্ডিশন ক্রিয়েট হয় এবং এই যে ইমিউনোলজিক্যাল কন্ডিশন ক্রিয়েট হওয়ার কারণে সেখানে ইনফ্লামেশন ঘটে, আরও বিভিন্ন টাইপের কাহিনী ঘটে, যেটা আমরা এর পরের চ্যাপ্টারে পড়াইছি, সেগুলো লেকচার তৈরি করা আছে পরের চ্যাপ্টারে। সো ওই চ্যাপ্টারে দেখে আসলে খুব ইজিলি বোঝা যাবে যে সেখানে রিয়েলি কাহিনীটা কী হয়। সো এইখানে যখন এখানে ইনফ্লামেশন ঘটে, যখন এখানে ম্যাক্রোফেজ আসে এটাকে ধ্বংস করার জন্য, আলটিমেটলি ধ্বংস করতে পারে না, কিন্তু এখানে যে নর্মাল যে এনভায়রনমেন্ট, সেই নর্মাল এনভায়রনমেন্টটা তখন ঠিক থাকে না। সো নর্মাল এনভায়রনমেন্ট ঠিক না থাকার কারণে দেখা যায় যে এইখানে ম্যাক্রোফেজ আসলো, এইগুলো আসা এই ইনফ্লামেশন ঘটালো, এই জায়গাটাকে নষ্ট করে দিল। তো এই জায়গাটাকে নষ্ট করে দেওয়ার কারণে আলটিমেটলি যেটা হবে, এই জায়গাটাকে তখন নষ্ট করে দেওয়ার কারণে এখানে যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণুটা সে নিষিক্ত হইলো ঠিকই, নিষিক্ত হওয়ার পর সে যখন এখানে আসলো, যেহেতু এখানে সে প্রপার এনভায়রনমেন্ট পায় নাই, প্রপার এনভায়রনমেন্ট না পাওয়ার কারণে সে আর এদিকে কনসিভ করতে পারলো না, এখানে গর্ভধারণ হলো না, আলটিমেটলি জন্ম নিয়ন্ত্রণ করা গেল। ক্লিয়ার? তো এটা হচ্ছে আর একটা প্রসেস। তারপর হচ্ছে এই যে স্থায়ী যে পদ্ধতি ভ্যাসেকটমি আর টিউবেকটমি, সেটা একটু পরে দেখাবো। সেটা একটু পরে দেখানোর আগে আমি জাস্ট এই জায়গায় আরও কিছু জিনিস পড়ায় নিতে চাই। তার মধ্যে একটা হচ্ছে যে প্রবলেমস অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল অ্যান্ড ফিমেল ইনফার্টিলিটি। সো ইনফার্টিলিটি অ্যান্ড স্ট্যারালের মধ্যে ওকে, ইনফার্টিলিটি দেখাবো আগে নাকি ভাষা হরমোনাল ইমব্যালেন্সটা আগে দেখাবো? ওকে, আগে ইমব্যালেন্স অফ রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি দেখায়। ইমব্যালেন্স হচ্ছে যদি উচ্চমাত্রার এস্ট্রোজেন যদি কোনো ইয়ার ক্ষেত্রে থাকে, সো এস্ট্রোজেনের নর্মাল লেভেল থেকে যদি এস্ট্রোজেন যদি, আমি কিন্তু এন্ড্রোজেনের ইমব্যালেন্স কিন্তু দেখাই নিচ্ছি আগে, যে এন্ড্রোজেনের ইমব্যালেন্সের কারণে কি কি হয়। সো নর্মালি যদি এস্ট্রোজেনের প্রবলেম যদি হয়, যেমন এস্ট্রোজেনের পরিমাণ যদি খুব বেশি বেড়ে যায়, এস্ট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে আপনারা জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, এস্ট্রোজেনের পরিমাণটা যদি বেড়ে যায়, এবং সেটা সাধারণত 35 ইয়ার্সের বয়স্ক নারীদের দেহে সাধারণত উচ্চমাত্রার এস্ট্রোজেন থাকে, এবং এস্ট্রোজেন বেড়ে যাওয়ার কারণে কিছু সেকেন্ডারি প্রবলেম আসে। সেকেন্ডারি প্রবলেম হচ্ছে, জাস্ট এইটা মনে রাখবেন, সেটাকে বলা হয় প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম। এস্ট্রোজেন বেড়ে যাওয়ার কারণে যে প্রবলেমটা ঘটে সেটা হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম। তো প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম কি? প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম হচ্ছে আলটিমেটলি, প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম হচ্ছে যে মেনস্ট্রুয়েশনের আগে যে সিনড্রোমটা আসে, যেমন ফিমেলরা মেনস্ট্রুয়েশনের আগে যে ফিলিংসটা পায়, যেমন যে মাথা ব্যথা করা, তারপরে হচ্ছে অবসাদ,
ওজন বেড়ে যাওয়া, শরীরে পানি আসা, তারপরে আরেকটা হচ্ছে টেন্ডারনেস অফ দ্য ব্রেস্ট। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তখন হচ্ছে স্তন গ্রন্থি যেগুলো আছে, সো ধরেন এটা হচ্ছে ফিমেল বডি, সো এটা হচ্ছে ফিমেল বডি, সো স্তন গ্রন্থি যেটা আছে সেটা আস্তে আস্তে ফুলে যায় এবং সেটা হচ্ছে টেন্ডারনেস হয়, অর্থাৎ জাস্ট ইট ফিলস লাইক পেইন, একটা পেইনফুল, মানে মোটামুটি একটা পেইনফুল অবস্থার ক্রিয়েট হয় মেনস্ট্রুয়েশন আগে। সো এই পেইনফুলটা এই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমেও এটা এক্সিস্ট করে। সো এরকমটা হয়, স্পর্শকাতর, তারপর শরীরে পানি আসা, ওজন বেড়ে যাওয়া, ব্রণটা, তারপরে আরও কিছু প্রবলেম আসে, যেমন মেজাজ খিটখিটে হওয়া, তখন মাইন্ডের খুব বেশি ঠিক থাকে না, সবার ফ্রেন্ডদের কাছ থেকে গুটায় নেওয়ার একটা প্রবণতা থাকে, সবার থেকে আলাদা হওয়ার একটা প্রবণতা থাকে। তো সেটা সাধারণত প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, সেটা মেনস্ট্রুয়েশনের যখন ব্লিডিং হবে তার আগে ওরকম সিনড্রোম আসে, বা মেনস্ট্রুয়েশনের সিনড্রোমগুলো মানে এই লক্ষণগুলো আসে। সো যদি কোনো কারণে এস্ট্রোজেন থাকে, বেশি থাকে, তখন দেখা যায় যে এস্ট্রোজেন, উচ্চমাত্রার এস্ট্রোজেন থাকার কারণে সবসময়ই এই কন্ডিশনটা এক্সিস্ট করতে থাকে। সো এটা হচ্ছে উচ্চ মাত্রার এস্ট্রোজেন প্রবলেম করে। আরেকটা হচ্ছে নিম্নমাত্রার এস্ট্রোজেন। সো ওকে, এস্ট্রোজেনের আরেকটা কারণ আমি বলতে ভুলে গেছি, যে আমরা যখন এইদিকে যখন ওভুলেশন ঘটার আগে যখন এস্ট্রোজেন যখন দেখতেছিলাম, ওভুলেশন ঘটার আগে ওকে, সো এখন ওভুলেশন ঘটার আগে অ্যাট ফার্স্ট মনে আছে কিনা, একেবারে প্রথমবার যখন ইস্ট্রোজেন যখন নিঃসৃত হয়েছিল, তখন এদিকে যে এন্ডোমেট্রিয়াম আছে সেই এন্ডোমেট্রিয়াম 3 থেকে 4 মিলিমিটার বৃদ্ধি পাইছিল। এই ইস্ট্রোজেন অ্যাকচুয়ালি তখন ওই টাইমে ওভুলেশনের আগে আগে তখন এই জায়গাটাতে হচ্ছে থিন করে দেয় এবং এই জায়গাটা থেকে একটু পিচ্ছিল করে দেয়, মানে একেবারে এই ভ্যাজাইনাল ওয়েটাতে। সো এটা করার কারণটা কি? এটা করার কারণটা হচ্ছে যাতে এটাকে থিন করে দেওয়া এবং পিচ্ছিল করে দেওয়া, সেটা কারণ হচ্ছে যাতে সেখান দিয়ে ইজিলি ওভুলেশনের টাইমে কিন্তু মোটামুটি ইন্টারকোর্স করলে সেটা কিন্তু ফার্টিলাইজেশনের জন্য বা বেবি কনসিভ করার জন্য মানে খুব একটা প্রপার ওয়ে, যাতে সেখানে শুক্রাণুটা ইজিলি তখন সেটার ভিতর দিয়ে যাইতে পারে, সেই জন্য থিন হয়ে যায়, অর্থাৎ সেটা থিন হয়ে যায়। সো যদি কোনো কারণে ইস্ট্রোজেন কমে যায়, ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে এই জায়গাটা আস্তে আস্তে ঠিক হইতে থাকে, এই জায়গাটা ঠিক হইতে থাকে এবং এই জায়গাটা হচ্ছে শুষ্ক হয়ে যায়। সো এটা আর পিচ্ছিল থাকে না। সো শুষ্ক হয়ে যাওয়ার কারণে তখন আলটিমেটলি এইখান দিয়ে যে স্পার্ম আছে সেই স্পার্ম যাওয়াটা বাধাগ্রস্ত হয়। তো এটা হচ্ছে নিম্নমাত্রার ইস্ট্রোজেন থাকার একটা লক্ষণ, যে যখন নিম্নমাত্রার ইস্ট্রোজেন থাকে তখন এই জায়গাটা হচ্ছে আর পিচ্ছিল থাকতেছে না, এই জায়গাটা হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক হয়ে যাওয়ার কারণে হচ্ছে এইখান দিয়ে যে শুক্রাণু আছে সেই শুক্রাণুগুলা ইনিশিয়ালি সেখান দিয়ে ঢুকতে পারতেছে না এবং আলটিমেটলি এইখানে একটা ব্যথাদায়ক কন্ডিশনের সৃষ্টি হয় যদি সেখানে ইন্টারকোর্সে ট্রাই করা হয়। ক্লিয়ার? এটা গেল হচ্ছে নিম্নমাত্রার ইস্ট্রোজেন। আর কিছু ভারসাম্যহীনতা আছে, যেমন প্রোজেস্টেরন সংক্রান্ত ভারসাম্যহীনতা, যেমন উচ্চমাত্রার যদি প্রোজেস্টেরন থাকে, সো উচ্চমাত্রার প্রোজেস্টেরন থাকলে কি হবে? প্রোজেস্টেরন যদি উচ্চমাত্রা থাকে তখন মেনস্ট্রুয়েশনের প্রবলেম হবে। কিরকম প্রবলেম হয় আমি বলি। এইখানে আলটিমেটলি এই যে মেনস্ট্রুয়েশনটা যেটা হচ্ছে, এখানে ধরেন এটা হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েশনের স্টেজ, এইখানে এই যে এই লেয়ারটাকে আলটিমেটলি টিকা রাখছিল কিন্তু কর্পাস লিউটিয়ামের প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, মেইনলি শেষ দিকে টিকা রাখছিল হচ্ছে ইস্ট্রোজেন, সরি প্রোজেস্টেরন। তো যদি কোনো কারণে প্রোজেস্টেরনের লেভেল বেড়ে যায়, তো প্রোজেস্টেরনের লেভেল বেড়ে গেলে আলটিমেটলি হবেটা কি? প্রোজেস্টেরন লেভেল বেড়ে যাওয়ার হলে যেটা হবে, এইদিকে মেনস্ট্রুয়েশন অ্যাট ফার্স্ট হচ্ছে মেনস্ট্রুয়েশন হইতে দিতে হবে। মেনস্ট্রুয়েশন কেন হইতে দেরি হবে? সেটা কারণ হচ্ছে এইখানে যদি প্রোজেস্টেরনের লেভেল যদি নর্মালি বাড়তি অবস্থায় থাকে, প্রোজেস্টেরনের লেভেল বাড়তি অবস্থায় থাকার কারণে আমি আগে বলছি যে প্রোজেস্টেরন লেভেলটাই কিন্তু আলটিমেটলি এইখানে যে এই যে এনভায়রনমেন্টটা জরার ইউটেরাসের যে এই যে ফলিকুলার ইউটেরাসের যে প্রলিফারেশন স্টেজে যে গ্রো করলো এবং এখানে যে রক্তনালী আসলো বা এখানে যে সেলগুলো গ্রো করে যে এটা মোটা হইলো, এখানে যে পুরো হইলো, সেটাকে মোটামুটি ধরে রাখতেছে প্রোজেস্টেরন। এবং এখানে যদি কর্পাস লিউটিয়াম যখন ধ্বংস হয়ে যায়, যদি সেখানে আলটিমেটলি যদি সেখানে প্রোজেস্টেরন না থাকে, প্রোজেস্টেরন না থাকলে আলটিমেটলি কি হবে? এটা ধসে পড়ে যায়, সেটা তো হয়। তো দ্যাট মিনস মেনস্ট্রুয়েশন হচ্ছে। সো এখন যদি নর্মাল চিন্তা করেন, প্রোজেস্টেরন যদি বডিতে বাড়তি অবস্থায় থাকে, প্রোজেস্টেরন বাড়তি অবস্থায় থাকলে তাহলে প্রবলেমটা কি হবে? প্রোজেস্টেরন বাড়তি অবস্থায় থাকলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এই যে অংশটা, সেই অংশটা একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন হইতে দেরি হবে। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে অনিয়মিত মেনস্ট্রুয়েশন ঘটবে বা অনিয়মিত রজস্রাব হবে। সেকেন্ডলি হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যাবে যে
কিছুটা আসলো, কিছুটা বের হয়ে আসলো, আবার কিছুটা রয়ে গেল। কারণ এদিকে প্রোজেস্টেরন তো এটা তো আর মানে নর্মাল না, সো যেহেতু সেটা নর্মাল প্রোজেস্টেরন না, তো নর্মাল প্রোজেস্টেরন না সেহেতু সেটা একেবারে পার্মানেন্টলি যে ধরে রাখবে সেরকমটাও না। সেখান থেকে কিছুটা ছুটে আসলো এবং কিছুটা রয়ে গেল। এবং এই যে কিছুটা ছুটে আসলো সেটা আবার কি হলো, যখন কিছুটা ছুটে আসলো সে ছুটে গেল আবার ছুটে গেল না, ওইরকম টাইপের একটা পরিস্থিতিতে থাকে এবং আস্তে আস্তে সে রক্ত জমাট বাঁধার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং কখনো কখনো দেখা যায় যে যে মেনস্ট্রুয়েশনটা হচ্ছে সেটা পারফেক্টলি হচ্ছে না এবং সেটার সাথে রক্ত জমাট অবস্থায় বের হচ্ছে। সেটার কারণ হচ্ছে যেহেতু প্রোজেস্টেরন যেহেতু সেখানে বেড়ে গেছে, সেটার কারণে আলটিমেটলি সেই প্রবলেমটা হচ্ছে। তো এটা হচ্ছে আলটিমেটলি রজস্রাবের পরিমাণ কমে যায় এবং ইউরেটার প্রাচীরে প্রভাব বিস্তার করা। এবং এটা কিন্তু নিম্নমাত্রার প্রোজেস্টেরনও হয়, কারণ যখন যদি নিম্নমাত্রার প্রোজেস্টেরনে হয় তখন যেটা হয়, নিম্নমাত্রার প্রোজেস্টেরনে প্রায় ক্ষেত্রেই মেনস্ট্রুয়েশন হয়ে যায়, প্রায় ক্ষেত্রেই মেনস্ট্রুয়েশন হয়ে যায়। কারণ কি, নিম্নমাত্রার প্রোজেস্টেরন যখন থাকে তখন এই প্রাচীরটাকে ধরে রাখাটা পসিবল হয় না। সো দেখা যায় যে তার এক্সপেক্টেড ডেট হচ্ছে ওকে আমার 28 ডেজ পরে হওয়ার কথা, দেখা যায় যে সেটা 24 ডেজে মেনস্ট্রুয়েশন হয়ে গেছে, কারণ সেখানে প্রোজেস্টেরনের লেভেল কম। সো সেখানেও অনিয়মিত রজস্রাব আসতেছে এবং সেখানে একটা টার্ম ইউজ করা হয় যে ঘন ঘন রজস্রাব হওয়া। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে প্রোজেস্টেরন যদি না থাকে, সো প্রোজেস্টেরন কম থাকার কারণে এইখানে যে ইউটেরাসের বা জরায়ুর প্রাচীরের যে কন্ডিশনটা, সেই প্রাচীরের কন্ডিশনটা সেখানে নর্মাল থাকতেছে না। সো প্রাচীরের কন্ডিশন সেখানে নর্মাল না থাকার কারণে আলটিমেটলি সেইখান দিয়ে এইখানের ইয়াটা মানে বের হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি সেখানে ঘন ঘন রজস্রাব হচ্ছে। জাস্ট এখানে একটা প্রাচীর ডেভেলপ করতেছে, প্রোজেস্টেরনের লেভেল কম, ভেঙে পড়তেছে। আবার একটা প্রাচীর ডেভেলপ করতেছে, প্রোজেস্টেরনের লেভেল কম, ভেঙে পড়তেছে। ওরকম দ্যাট মিনস ঘন ঘন রজস্রাব হয় এবং রক্ত জমাট বাঁধাটা পাওয়া যায়। আর যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে আরেকটা জিনিস, যে যদি প্রোজেস্টেরনের লেভেল কমে যায় তখন দেখা যায় যে ইস্ট্রোজেন স্বল্পতাও হয়। কেন প্রোজেস্টেরন কমে গেলে ইস্ট্রোজেন স্বল্পতা হয়? সেটা কারণ আমি আগেই বলছি যে যেহেতু ইস্ট্রোজেন সরাসরি বডিতে সাধারণত নর্মালি ইস্ট্রোজেন বডিতে সরাসরি প্রোডাকশন হচ্ছে না। ইস্ট্রোজেন প্রোডাকশন ইজ ডিপেন্ডেন্ট অন প্রোজেস্টেরন এন্ড এন্ড্রোজেন। এন্ড্রোজেন ইস্ট্রোজেনে কনভার্ট হয় কিংবা প্রোজেস্টেরন ইস্ট্রোজেনে কনভার্ট হয়। সো যেহেতু এখানে প্রোজেস্টেরনের লেভেল কম, তো প্রোজেস্টেরনের লেভেল কম হওয়ার কারণে দেখা যায় যে ওকে এই জিনিসটা মেবি প্রোজেস্টেরন লেভেল বাড়তে থাকার কারণে ইস্ট্রোজেন স্বল্পতা হয়। ওকে, জিনিসটা আমি একটু পরে বোঝাচ্ছি যে এই জায়গায় জাস্ট আমি একটা জিনিস বোঝাই যে ঘন ঘন রজস্রাব হওয়ার কারণে এদিকে যে বিভিন্ন বডির যে বিভিন্ন আয়ন দরকারি আয়ন, সেই দরকারি আয়নগুলো বের হয়ে যেতে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। সো ম্যাগনেসিয়াম আয়ন বডি থেকে বের হয়ে যায়, বেশি 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 ম্যাগনেসিয়াম আয়ন বডি থেকে বের হয়ে যাচ্ছে। এখন আরেকটা জিনিস আমি বুঝাইনি, সেটা কি লেখা আছে কিনা, এই যে উচ্চমাত্রার প্রোজেস্টেরন থাকলে কার্যকর এস্ট্রোজেন স্বল্পতা দেখা দেয়। সেটা কেন উচ্চমাত্রার প্রোজেস্টেরন থাকলেই দেখা দেয় সেটা আমি বুঝাই, যে উচ্চমাত্রার প্রোজেস্টেরন থাকলে কেন এস্ট্রোজেন স্বল্পতা দেখা দেয়, এটা একটু বোঝানো লাগবে। উচ্চমাত্রার কি থাকলে, উচ্চমাত্রার এস্ট্রোজেন থাকলে কেন, উচ্চমাত্রার এস্ট্রোজেন থাকলে হাই এস্ট্রোজেন থাকলে, সরি উচ্চমাত্রার প্রোজেস্টেরন থাকলে, হাই প্রোজেস্টেরন থাকলে কেন লো ইস্ট্রোজেন পাওয়া যায়, সেটা কারণ হচ্ছে ভাই খেয়াল করে, হাই প্রোজেস্টেরন থাকা মানে কি, নর্মালি আমাদের এখানে কর্পাস লিউটিয়াম কি করতেছে, নর্মালি কর্পাস লিউটিয়াম ইনিশিয়ালি প্রোজেস্টেরন তৈরি করতেছে। ধরলাম নর্মালি ইনিশিয়ালি সে প্রোজেস্টেরন তৈরি করলো হচ্ছে 10টা, সে 10টা প্রোজেস্টেরনের মধ্যে দেখা গেল যে 3টা প্রোজেস্টেরন ইস্ট্রোজেনে কনভার্ট হলো। তাহলে 3টা প্রোজেস্টেরন ইস্ট্রোজেনে কনভার্ট হওয়া মানে কি, মানে হচ্ছে যে 7টা প্রোজেস্টেরন থেকে যাওয়া আর 3টা ইস্ট্রোজেন আমি পাইলাম, 3টা ইস্ট্রোজেন থেকে যাওয়া। এখন এমন একটা কন্ডিশন চিন্তা করি, যে কন্ডিশনে প্রোজেস্টেরনের পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ সেকেন্ড বার 10টা প্রোজেস্টেরন তৈরি হলো, 10টা প্রোজেস্টেরনের মধ্যে 8টা প্রোজেস্টেরন হিসেবে রয়ে গেল এবং ইস্ট্রোজেন পাওয়া গেল হচ্ছে 2টা। এটা কি বোঝাচ্ছে, প্রোজেস্টেরনের পরিমাণ বডিতে প্রোজেস্টেরনের পরিমাণ বাড়তি থাকা মানে কম পরিমাণ প্রোজেস্টেরন ইস্ট্রোজেনে কনভার্ট হয়েছে, কম পরিমাণ প্রোজেস্টেরন ইস্ট্রোজেনে কনভার্ট হয়েছে বলেই প্রোজেস্টেরন বাড়তি অবস্থায় আছে। ব্যাপারটা আমি এইভাবে বোঝাই। ধরেন আমার কাছে হচ্ছে 10 টাকা করে আসে, 10 টাকা করে আসার পরে আমি হচ্ছে কিছু টাকা আমি দান করে দিই। সো আমি টাকা কম দান করছি মানে কি, আমি টাকা কম দান করছি মানে হচ্ছে আমার কাছে বেশি টাকা রয়ে গেছে, বেশি টাকা অবশিষ্ট রয়ে গেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এটা, কম পরিমাণ ইস্ট্রোজেন
কম পরিমাণ প্রোজেস্টেরন ইস্ট্রোজেনে কনভার্ট হয়েছে বলে প্রোজেস্টেরনের পরিমাণ বাড়তি রয়ে গেছে। যেরকম প্রথমে 10টা প্রোজেস্টেরন থেকে 3টা ইস্ট্রোজেনে কনভার্ট হয়েছিল, সেই জন্য প্রোজেস্টেরন রয়ে গেছিল হচ্ছে 7টা। এখন এখানে 10টা প্রোজেস্টেরনের মধ্যে 2টা প্রোজেস্টেরন কনভার্ট হয়েছে ইস্ট্রোজেনে, তাহলে প্রোজেস্টেরন রয়ে গেল কত? 8টা। তার মানে প্রোজেস্টেরন বাড়তি থাকা মানে কি? প্রোজেস্টেরন বাড়তি থাকা মানে হচ্ছে কম পরিমাণ প্রোজেস্টেরন ইস্ট্রোজেনে কনভার্ট হয়েছে, তার মানে ইস্ট্রোজেন কম পাওয়া যাচ্ছে। তার মানে কি? ইস্ট্রোজেন খেয়াল করেন, এখানে হচ্ছে আমরা যদি এটাকে তুলনা করি 8টা প্রোজেস্টেরন 7টা প্রোজেস্টেরন, তাহলে এখানে 7টা প্রোজেস্টেরন হচ্ছে প্রোজেস্টেরন কম কিন্তু ইস্ট্রোজেন বেশি, আবার এদিকে প্রোজেস্টেরন বেশি কিন্তু ইস্ট্রোজেন কম। দ্যাটস ওয়াই যখন বডিতে উচ্চমাত্রার প্রোজেস্টেরন থাকে, তো উচ্চমাত্রার প্রোজেস্টেরন থাকার কারণে কার্যকর যে ইস্ট্রোজেন, সেই কার্যকর ইস্ট্রোজেনের স্বল্পতা দেখা দেয়। ক্লিয়ার? কার্যকর ইস্ট্রোজেনের স্বল্পতা দেখা যায়। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আচ্ছা, আর একটা নিম্নমাত্রার ইস্ট্রোজেন থাকার কারণে কম ব্লাড সুগার থাকে, ব্লাডে কম ব্লাড সুগার থাকে। সেটা কেন? কারণ হচ্ছে যেহেতু ঘন ঘন রজস্রাব হচ্ছে, বেশি বেশি ব্লাড হারাচ্ছে। সো বেশি বেশি ব্লাড হারানো মানে ব্লাডের সাথে বেশি বেশি সুগার চলে যাচ্ছে ব্লাডে। সো বেশি বেশি সুগার চলে যাওয়া মানে হচ্ছে ব্লাডে এখন নর্মালি বডির ব্লাডে নর্মালি কম সুগার এক্সিস্ট করবে। সো দ্যাট ইজ অলসো নর্মাল। সো দ্যাটস আমি আবার বলতেছি যে উচ্চমাত্রার প্রোজেস্টেরনে কি হয় এবং নিম্নমাত্রার প্রোজেস্টেরনে কি হয়, আপনারা একটু মাথায় রাখবেন যে উচ্চমাত্রার প্রোজেস্টেরন এবং নিম্নমাত্রার প্রোজেস্টেরনে তাহলে কি হচ্ছে, তাহলে এইটাই মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে থাকবে হচ্ছে প্রবলেমস। ওকে, প্রবলেমস। আর হচ্ছে এখানে আসবে হচ্ছে স্থায়ী পদ্ধতি, আমি সেটা দেখাইনি, পার্মানেন্ট মেথডস অফ স্টেরিলাইজেশন। ওকে, সো এখন এদিকে আসতে হচ্ছে যে যদি সেখানে আমি আবার বলি, অ্যাকচুয়ালি প্রোজেস্টেরন কি করে, আমরা নর্মালি যে স্টেজগুলো দেখছি সেই স্টেজগুলো হচ্ছে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন নর্মালি আমাদের যে ইউটেরাসের এইদিকে যে প্রাচীরটা যেটা তৈরি হচ্ছে সেই প্রাচীরটাকে ধরে রাখে, এবং প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন যখন কমে যায় তখন এদিকে যে প্রাচীর আছে সেটা পুরোটাই ধসে পড়ে, সেটাকে আমরা বলতেছি মেনস্ট্রুয়েশন। ক্লিয়ার? এখন তাহলে যদি উচ্চমাত্রার প্রোজেস্টেরন আসলে এখানে যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটাও বেশি সময় ধরে সেখানে অবস্থিত থাকবে, এবং বেশি সময় ধরে সেখানে অবস্থিত থাকার কারণে মেনস্ট্রুয়েশন যেটা ছিল মেনস্ট্রুয়েশন হইতে দেরি হবে, অর্থাৎ অনিয়মিত মেনস্ট্রুয়েশন ঘটবে বা বিলম্ব মেনস্ট্রুয়েশন ঘটবে। সেকেন্ডলি হচ্ছে বিলম্ব মেনস্ট্রুয়েশন ঘটার পরে কোনো ক্ষেত্রে দেখা যাবে যে কিছুটা মেনস্ট্রুয়েশন হচ্ছে আবার কিছুটা মেনস্ট্রুয়েশন হচ্ছে না। সো দেখা যাবে যে কখনো কখনো কিছুটা রজস্রাব হচ্ছে আবার হচ্ছে না, বন্ধ থাকছে, আবার কিছুটা রজস্রাব হচ্ছে। সো এরকম টাইপের কন্ডিশন হবে। ক্লিয়ার? আরেকটা যেটা হবে, সো যেহেতু বডিতে উচ্চমাত্রার প্রোজেস্টেরন এক্সিস্ট করতেছে, সো বডিতে উচ্চমাত্রার প্রোজেস্টেরন এক্সিস্ট করা মানে সেখানে কম পরিমাণ প্রোজেস্টেরন ইস্ট্রোজেনে কনভার্ট হয়েছে। দ্যাট মিনস সেখানে বডিতে কার্যকর যে ইস্ট্রোজেন স্বল্পতা, সেই ইস্ট্রোজেন স্বল্পতাগুলো আছে, এবং সেখানে যেহেতু অনিয়মিত রজস্রাব হচ্ছে সেহেতু সেকেন্ডারিলি কিছু প্রবলেম দেখা দিবে, যেমন অস্থির মেজাজ, অতিরিক্ত ঘুমভাব, এইগুলা সেকেন্ডারি দেখা দিবে। ঠিক আছে? এখন যদি নিম্নমাত্রার প্রোজেস্টেরন থাকে, তাহলে নিম্নমাত্রার যদি প্রোজেস্টেরন থাকে, প্রোজেস্টেরন কম মানে এই যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটাকে ধরে রাখতে পারতেছে না। তাহলে সেই প্রাচীরটাকে ধরে রাখতে পারতেছে না মানে কি, এই প্রাচীর থেকে এই প্রাচীরটা বারবারই ধসে পড়ে যেতেছে, বারবার গঠিত হইতেছে আবার ধসে পড়ে যেতেছে। দ্যাট মিনস সেখানে ঘন ঘন রজস্রাব হবে এবং এখানে অনিয়মিত রজস্রাব হবে, বাট এটা হবে এক্সপেক্টেড ডেটের আগে। ক্লিয়ার? এন্ড এখানে দেখা যাবে যে আলটিমেটলি যেহেতু ঘন ঘন রজস্রাব হবে, যেহেতু ঘন ঘন ব্লাড বের হয়ে যাবে, সেহেতু ব্লাড সুগার কম থাকবে, বডির ব্লাডে সুগার কম থাকবে এবং বডির ব্লাডে ম্যাগনেসিয়ামের পরিমাণ কম থাকবে, কারণ ব্লাডের মাধ্যমে সেখান দিয়ে ম্যাগনেসিয়াম বের হয়ে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এগুলো গেলে হচ্ছে উচ্চমাত্রার, তাহলে এস্ট্রোজেনও পড়ানো গেল, উচ্চমাত্রার প্রোজেস্টেরন, নিম্নমাত্রার এস্ট্রোজেন, উচ্চমাত্রার এন্ড্রোজেন, নিম্নমাত্রার এন্ড্রোজেন, সেগুলো পড়ানো গেল। এখন যাবো হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমস, মেল অ্যান্ড ফিমেল ইনফার্টিলিটি। প্রবলেমসগুলো কি? প্রবলেমসগুলোর মধ্যে একটা হচ্ছে এই জায়গায় অবশ্যই এই জিনিসগুলো আপনারা নিজেরা পড়লেও বুঝবেন, তারপরে আমি জাস্ট কয়েকটা জিনিস একটু বুঝাই দিই। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাবসেন্স অফ স্পার্ম। এই যে আমরা ওকে, আমি জাস্ট একেবারে সিস্টেমগুলো এঁকে দেখাই, কারণ এখানে আর নতুন করে এগুলো আঁকার দরকার নেই, মনে হচ্ছে না এগুলো আর দরকার হবে। ওকে, সো জাস্ট আমি এখানে এখানে হচ্ছে নর্মাল প্রসেসটা বুঝাই। ধরেন এটা ছিল হচ্ছে আমাদের টেস্টিস। ক্লিয়ার? এটা হচ্ছে টেস্টিস, সেখান থেকে গেল হচ্ছে ইপিরাডাইমিস, এগুলো হচ্ছে ইপিরাডাইমিস। সেই ইপিরাডাইমিস থেকে এখান থেকে যেটা বললো সেটা হচ্ছে ভাস ডিফারেন্স, এবং এখানে ছিল হচ্ছে আলটিমেটলি আমাদের মূত্রথলি, মেবি হ্যাঁ মূত্রথলি।
এদিকে ছিল হচ্ছে মূত্রথলি, ক্লিয়ার? ওকে, সো এদিকে ছিল হচ্ছে এরকম মূত্রথলি, এইদিকে আসছে হচ্ছে ইউরেটার, ইউরেটারের দিকে চলে আসছিল, ক্লিয়ার? এদিক দিয়ে ভাঁজ ডিফারেন্স আলটিমেটলি, এদিকে হচ্ছে ভাঁজ ডিফারেন্স, সো ভাঁজ ডিফারেন্স আলটিমেটলি এদিক দিয়ে গিয়ে এটার উপর দিয়ে উঠে আলটিমেটলি এটার এখান দিয়ে আসছিল, এবং এটার এখান দিয়ে আসার পরে মূত্রনলী পার হওয়ার পরে সে হচ্ছে এইদিকে আসার পরে একটা ফুল অংশ ফর্ম করলো, এবং এই যে ফুল অংশটা সেটা হচ্ছে যে সেমিনাল যে ভেসিকল, আঙুলের মধ্যে যে কুচকানো থলিকা সেখানে শেষ হলো, সেখান দিয়ে আলটিমেটলি এইটা এখন ফর্ম করলো হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট বা ক্ষেপণ নালী, আগে পড়াইছি, দ্যাটস ওয়াই এখন আর ডিটেলস পড়াচ্ছি না। সো সেটা হচ্ছে আলটিমেটলি তারপরে আসলো প্রস্টেটে, সেটা আসলো আলটিমেটলি তখন, তারপরে আসলো প্রস্টেটে, সেটা আসলো হচ্ছে প্রস্টেটে, সেটা আসলো প্রস্টেটে, এবং প্রস্টেট থেকে সেটা আলটিমেটলি ইউরেথ্রা দিয়ে, সেটা আলটিমেটলি ইউরেথ্রা দিয়ে, আলটিমেটলি ইউরেথ্রা দিয়ে সেটা চলে আসলো হচ্ছে এইভাবে বাইরের দিকে, এবং সেটা এরকম ভাবে আমরা দেখাইছিলাম, ভাবে বাইরের দিকে চলে আসলো। ওকে, সো এদিকে এরকমভাবে চলে আসলো, ক্লিয়ার? এরকম ভাবে অপশন গেল। এখন মেইনলি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তার মানে এইখানে যে ইপিডাইমিস ছিল, সরি এইখানে যে সেমিনিফেরাস টিউবুল ছিল, সেই সেমিনিফেরাস টিউবুলে সেখানে শুক্রাণু তৈরি ছিল। এখন কোনো কারণে যদি এই সেমিনিফেরাস টিউবুল থেকে শুক্রাণু উৎপন্ন না হয়, বা শুক্রাণু যদি কোনো কারণে না আসতে পারে, শুক্রাণু উৎপন্ন হলো বাট কোনো কারণে এদিকে কোনো একটা নালীতে অবস্ট্রাকশন হয়ে গেছে, সেই নালীটাতে আসতে পারছে না, তখন শুধু এদিকে যে সিমেন আসবে, সেই সিমেনের শুধুমাত্র এইদিকে যে সেমিনাল ভেসিকলের যে ক্ষরণ, অর্থাৎ সেমিনাল ভেসিকল কি ক্ষরণ করে, বীর্য বা সিমেন্ট ক্ষরণ করে, সেই সিমেন্টটা ক্ষরণ করবে, অর্থাৎ আলটিমেটলি জাস্ট সিমেন্টটা এদিক দিয়ে আসবে। তো যদি কখনো এই সিমেনে শুক্রাণু না আসতে পারে, সো সিমেনে শুক্রাণুর অনুপস্থিতি, একেবারে শুক্রাণু না থাকাকে বলা হয় এজুমোস্পার্মিয়া, এজুমোস্পার্মিয়া। সো এই জিনিসটা একটু মনে রাখবেন স্টুডেন্টরা, এই দুইটা টার্মের মধ্যে খুব বেশি ভেজাল লাগায়, যেমন এজুমোস্পার্মিয়া, 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 এজুমোস্পার্মিয়া মানে কি? এজুমোস্পার্মিয়া মানে হচ্ছে, এজুমোস্পার্মিয়া মানে হচ্ছে রিলি, এজুমোস্পার্মিয়ার মিনিং হচ্ছে যে অ্যাবসেন্স অফ স্পার্ম, এতে অ্যাবসেন্স মনে রাখবেন, স্পার্মের যদি অ্যাবসেন্স থাকে তাহলে সেটাকে বলা হবে এজুমোস্পার্মিয়া। একটা কন্ডিশন হচ্ছে অলিগোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া মানে কি? অলিগোস্পার্মিয়া মানে হচ্ছে যে, অলিগোস্পার্মিয়া মানে হচ্ছে যে এইখানে যে সিমেনের সাথে কিছু শুক্রাণু আসতেছে বাট দে আর নট এনাফ, কারণ শুক্রাণু একটা নর্মাল লেভেল থাকা লাগে। যেমন শুক্রাণু যদি প্রতি কিউবিক সেন্টিমিটার বীর্য, এখানে যে সিমেন আসে, এখানে যে সিমেন আসে, যদি প্রতি কিউবিক সেন্টিমিটার সিমেন যদি আমি নিই, প্রতি কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ এরকম একটা কিউব নিলাম, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, 1 সেন্টিমিটার প্রস্থের এবং 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, এই কিউবটার ভিতরে যদি আমি সিমেন্ট রাখি, এখন এই কিউবটার ভিতরে আমি যতটুকু সিমেন্ট রাখতেছি, সেই সিমেন্টের মধ্যে যদি শুক্রাণুর পরিমাণ 20 মিলিয়নের কম হয়, তখন কিন্তু শুক্রাণু থাকা সত্ত্বেও তারা ফার্টিলাইজেশন করতে পারবে না, কারণ সেখানে প্রবাবিলিটি খুব কম, সেখানে 30 মিলিয়ন 40 মিলিয়ন থাকার পরে একটা ফার্টিলাইজেশন পর্যন্ত যাইতে পারে, একটা ফার্টিলাইজেশন করতে পারে, বা একটা ফার্টিলাইজেশন সক্ষম হয় অনেক বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করার পরে। সো যদি সেখানে 20 মিলিয়নের কম হয়, প্রতি কিউবিক সেন্টিমিটারে যদি 20 মিলিয়নের কম হয়, তখন সেই এটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া, অর্থাৎ তখন সেখানে স্পার্মে এক্সিস্ট করতেছে বাট স্পার্মের পরিমাণ কম হওয়ার কারণে সেখানে ফার্টিলাইজেশনটা ঘটতেছে না, সেটাও একটা প্রজননের অক্ষমতার লক্ষণ। তারপরে আরেকটা হচ্ছে শুক্রাণুর অস্বাভাবিকতা, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা বলছিলাম যে শুক্রাণুর কয়েকটা স্টেপ আছে, যেরকম শুক্রাণুর মাথা থাকে, মাথার পরে এরকম হচ্ছে মধ্যখণ্ড, গ্রীবা মধ্যখণ্ড, তারপরে এরকম লেজ আছে, সো এর মাঝখানে থাকে এক্টোসোম, তারপর নিউক্লিয়াস, সেগুলো ফার্স্ট লেকচারে ডিটেলস পড়ানো হয়েছে। এখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি যে এটা লেজ হচ্ছে দুইটা, সো লেজ দুইটা হলে এটা যখন ঘুরতে যায় তখন একটা লেজ আরেকটা লেজের সাথে পেঁচা যায়, আলটিমেটলি এটা চলতে পারে না। কখনো কখনো লেজ থাকে না, কখনো কখনো মাথা থাকে না। সো যদি কোনো কারণে শুক্রাণুর অ্যাবনর্মালিটি থাকে, স্পার্মের অ্যাবনর্মালিটি থাকে, সো স্পার্মের অ্যাবনর্মালিটি থাকার কারণে, আলটিমেটলি সেখানে সেই এটা হচ্ছে না। আরেকটা হচ্ছে O2 ইমিউনিটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। O2 ইমিউনিটি, O2 ইমিউনিটি, O2 ইমিউনিটি হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে নর্মালি আমাদের যে নর্মাল যে সেলগুলো আছে, আমাদের নর্মাল সেল, আমাদের নিজেদের সেল, আমাদের নিজেদের সেলকে কিন্তু আমাদের নিজেদের কোষকে কিন্তু আমাদের ইমিউন সেল, আমাদের যে ইমিউন সিস্টেমের সেল, তারা কিন্তু অ্যাটাক করে না। সেটা কেন অ্যাটাক করে না? কারণ সেখানে MHC মলিকুলসগুলো দ্বারা চিহ্নিত করা থাকে যে সেগুলো হচ্ছে আমাদের নিজেদের। এই কথাটা মিনিং বুঝবেন না, কারণ আমাদের চ্যাপ্টার 10 এর লেকচার দেখার পরে ডিটেলস বুঝতে পারবেন। 10 এর লেকচার আছে ইমিউনিটির লেকচার, সেগুলো দেখার পরে বুঝতে পারবেন যে আমি O2 ইমিউনিটি কি, আর এই যে অ্যান্টিবডিটা কি, শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি, যেটা হচ্ছে নারীদের একটা প্রজনন সমস্যার কারণ। সো
আগে বোঝাই O2 ইমিউনিটি। O2 ইমিউনিটি মানে হচ্ছে আমাদের নিজস্ব সেলগুলোকে ইমিউন সেল কখনোই অ্যাটাক করে না, কিন্তু কখনো কখনো এরকম কন্ডিশন আসে আমাদের ইমিউন সেলগুলো আলটিমেটলি তারা ভুলা ফেলে যে কোনটা নিজেদের সেল, কোনটা ফরেন সেল, কোনটা বাহির থেকে আগত সেল। যখন আমাদের বডি যদি সেটাকে তার স্মৃতিটা যদি কোনো কারণে সেখানে নষ্ট হয়ে যায়, তখন সে নিজেদের সেলগুলোকে ডেস্ট্রয় করা স্টার্ট করে। সো যদি কখনো এরকমটা হয় যে যে শুক্রাণুটা যেটা প্রোডাকশন হচ্ছে, শুক্রাণুর বিরুদ্ধে নিজের ইমিউন সেলগুলা আলটিমেটলি এগেনস্টে চলে গেছে, অর্থাৎ নর্মালি আমাদের যে শুক্রাণুগুলো আছে নিজের ইমিউন সেল নর্মালি এই শুক্রাণুটাকে অ্যাটাক করার কথা না, কিন্তু নর্মালি অ্যাটাক না করলেও কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ইমিউন সেলগুলো তাদের স্মৃতি হারায় ফেলে এবং তারা নিজেদের সেলগুলোকে আলটিমেটলি অ্যাটাক করা স্টার্ট করে, এবং তার মধ্যে একটা পরিযায় শুক্রাণু। যদি এরকমটা হয় তখন সেটা হচ্ছে অটো ইমিউনিটি, এবং তখন কিন্তু শুক্রাণুটা উৎপন্ন হচ্ছে না, সেটাও একটা প্রজনন সমস্যার কারণ। ক্লিয়ার? আরেকটা হচ্ছে ইম্পর্টেন্সি, সেটা আপনারা বুঝবেন। আর নারীদের প্রজনন সমস্যার কারণের মধ্যে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফেলিউর ইন দ্য ওভুলেশন। ও আচ্ছা, একটা এই জায়গায় যেহেতু চলে আসছে আমি একদম পড়াইনি যে একটা হচ্ছে জন্ম নিরোধ পদ্ধতির একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি যেটাকে বলা হয় ভ্যাসেকটমি। ভ্যাসেকটমিটা অ্যাকচুয়ালি কি? ভ্যাসেকটমি হচ্ছে মেইনলি, ভ্যাসেকটমি হচ্ছে এটা একেবারে স্থায়ী পদ্ধতি, কারণ অন্যান্য যে পদ্ধতিগুলো পড়াইছিলাম যেমন অরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপর হচ্ছে কন্ডম, তারপর হচ্ছে জেলি, স্পঞ্জ, সেই বা বিভিন্ন শারীরিক প্রক্রিয়া, সেই ব্যাপারগুলো ছিল হচ্ছে মেইনলি অস্থায়ী পদ্ধতি। ভ্যাসেকটমি হচ্ছে একটা স্থায়ী পদ্ধতি। সেই ক্ষেত্রে কি করা হয়, এখানে যে ভাঁজ ডিফারেন্স আছে সেই ভাঁজ ডিফারেন্সকে কাটাতে হয়। তো ভাঁজ ডিফারেন্সকে যদি কাটা দেওয়া হয়, ভাঁজ ডিফারেন্সকে কাটা দেন এটাকে হচ্ছে এভাবে বেঁধে দেওয়া হয়, এটাকে হচ্ছে এভাবে বেঁধে দেওয়া হয়, আলটিমেটলি বেঁধে দেওয়া হয়, বাস ডিফারেন্স কেটে বেঁধে দেওয়া হয়। তো বাস ডিফারেন্সকে যদি কেটে দেওয়া হয় তখন আলটিমেটলি কি হয় দেখেন, তখন কিন্তু এইখানে যে শুক্রাণুগুলো উৎপন্ন হচ্ছে সেই শুক্রাণুগুলো কিন্তু আলটিমেটলি এইখান দিয়ে আসবেই পর্যন্ত, কিন্তু আর আসতে পারবে না। এখান দিয়ে আলটিমেটলি এইখানে যে সিমেন আছে তখন কিন্তু সিমেনের শুক্রাণু থাকবে না, আলটিমেটলি আর বেবি হওয়ার কোনো চান্স নেই। তো সেটা হচ্ছে একটা স্থায়ী পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে জন্ম নিরোধ করা যায়, এবং সেই স্থায়ী পদ্ধতির নাম হচ্ছে ভ্যাসেকটমি। এবং নারী দেহের একটা আছে সেটাকে বলা হয় লাইগেশন, বা সেটার আরেকটা নাম আছে মেবি, সেটা কি বলা হয়, লাইগেশন, টিউবেকটমি, টিউবেকটমি, ওকে সরি। তো একটা হচ্ছে ভাঁজ ডিফারেন্স যদি কাটা দিই তখন সেটাকে বলা হচ্ছে ভ্যাসেকটমি, আর একটা হচ্ছে টিউবেকটমি। টিউবেকটমিটা কি সেটা আমি একটু বোঝাই। ওকে, আগে এটা তো বোঝা গেছে। আমরা যেহেতু এখন ফিমেল বডিতে যাবো, তো ফিমেল বডির আমি একটু স্ট্রাকচারগুলো একটু আঁকতে চাই। সেই স্ট্রাকচারগুলো যদি একটু দেখাই, সেই স্ট্রাকচারগুলো হবে এরকম। এটা হচ্ছে মেইনলি জরায়ু, এটা হচ্ছে জরায়ু, এটা হচ্ছে দেন এই দিকে হচ্ছে আমাদের ডিম্বাশয়, এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব। ক্লিয়ার? ফেলোপিয়ান টিউব এদিকে আসলো, ফেলোপিয়ান টিউবের এই অংশটা হচ্ছে ফুলা অ্যাম্ফুলা, দেন এদিকে আসলো ইনফান্ডিবুলাম, দেন এদিকে ফিম। ক্লিয়ার? তো এখন নারীদের প্রজনন সমস্যার একটা কারণের মধ্যে হচ্ছে ফার্স্ট কজ হচ্ছে যে তাদের যে হরমোনাল যদি কোনো প্রবলেম থাকে, ফেলিউর টু দ্য ওভুলেশন, ফেলিউর টু দ্য ওভুলেশন, ফেলিউর টু দ্য ওভুলেশন। এখন এমনি বুঝবেন ফেলিউর টু ওভুলেশন, ফেলিউর টু ওভুলেশন এখন এমনি বোঝা যাবে। ফেলিউর টু ওভুলেশন মানে কি? মানে যদি কোনো নারীদের নর্মালি যদি তাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং নর্মালি যদি তাদের লিউটিনাইজিং হরমোন ক্ষরণ যদি কম হয়, অর্থাৎ তাদের মস্তিষ্কের অ্যান্টিরিয়র পিটুইটারি গ্রন্থির কোনো প্রবলেমের কারণে যদি কোনো নারী দেহে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্রন্থির কোনো প্রবলেমের কারণে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্রন্থি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন কম ক্ষরণ করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন যদি কম ক্ষরণ হয়, ইউ নো দ্য কনসিকুয়েন্ট। ফলিকল স্টিমুলেটিং হরমোন কম ক্ষরণ হওয়ার কারণে প্রাইমারি যে ফলিকল ছিল সেই প্রাইমারি ফলিকল সেকেন্ডারি ফলিকলে কনভার্ট হতে পারবে না, সেকেন্ডারি ফলিকলে কনভার্ট যদি না হতে পারে সেকেন্ডারি ফলিকল থেকে সেটা গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হতে পারবে না, গ্রাফিয়ান ফলিকল থেকে আলটিমেটলি ওভুলেশন করতে পারবে না। সো দ্যাট মিনস সেইখানে ওভুলেশনের যে প্রসেস সেই ওভুলেশন আলটিমেটলি ফেলিউর ঘটবে। সো দ্যাট ইজ কল্ড দ্য ফেলিউর অফ দ্য ওভুলেশন। এবং সেটা কেন ঘটতেছে? অ্যান্টিরিয়র পিটুইটারি গ্রন্থির কোনো প্রবলেমের কারণে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোনের পরিমাণ যদি কমে যায়। তো আবার অনেক ক্ষেত্রে কি হয়, যদি লিউটিনাইজিং হরমোনের কমে যায় তাহলে কর্পাস লিউটিয়াম সৃষ্টি হতে পারছে না, কর্পাস লিউটিয়াম যদি সৃষ্টি না হয় তাহলে কিন্তু কর্পাস লিউটিয়াম সৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আলটিমেটলি সেকেন্ডারি প্রোজেস্টেরন এবং এস্ট্রোজেন আসতেছে না, প্রোজেস্টেরন এবং এস্ট্রোজেন না থাকার কারণে কিন্তু ইউটেরাসের যে অবস্থা পুরোটা ধসে পড়তেছে, আগে মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে, আলটিমেটলি সেখানে বেবি কনসিভ করতে পারতেছে না। সো মেইনলি
এই ফেলিউর টু ওভুলেশন এটা যেটা আছে, যদি এরকম কোনো প্রবলেম থাকে সেটাকে সাধারণত ট্রিটমেন্ট দেওয়া যায়। ট্রিটমেন্ট কি দিবেন আপনি, যেহেতু সেখানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোনের পরিমাণ কম, আপনি তাকে ওই ব্যক্তিকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের যে ড্রাগসগুলো আছে সেই ড্রাগসগুলো সাজেস্ট করেন। সে ওই ড্রাগসগুলো নিলে তার বডিতে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন সরাসরি দেওয়া হচ্ছে। দ্যাট মিনস ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের পরিমাণ বাড়তে থাকবে, এবং সেটা যদি আপনি নির্দিষ্ট কোর্স করে দেন যে এই দিন এইভাবে খেতে হবে, তখন দেখা যাবে যে আলটিমেটলি এই কৃত্রিম যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন যেটা সে ট্যাবলেটের মাধ্যমে নিচ্ছে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে নিচ্ছে, সেটা আলটিমেটলি প্রাইমারি ফলিকলকে সেকেন্ডারি ফলিকলে কনভার্ট করবে, গ্রাফেন ফলিকলে কনভার্ট করবে, ওভুলেশন ঘটাবে, আলটিমেটলি প্রজনন সমস্যাটা থাকবে না। সো এই জন্য যদি ফেলিয়ার টু ওভুলেশন থাকে, যদি আপনার কাছে কোনো পেশেন্ট আসে যে পেশেন্টের এরকম ফেলিয়ার টু ওভুলেশন আছে, সো এরকম যদি ওভুলেশন ফেলিউর থাকে তখন কিন্তু সেটাকে খুব ভালো একটা ট্রিটমেন্ট দেওয়া যায়। আর ডিম্বনালীর ক্ষত, সেটা আগে আমিই বলছি যে ডিম্বনালীর ক্ষত মানে এইদিকে যদি কোনো ক্ষত হয় তখন সেটাকে বলা হয় ডিম্বনালীর ক্ষত, এবং এই প্রসেসটাকে এটার মেডিকেল টার্মটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। আমি আগেও বলছি যে এই টার্মটার সাথে যাতে, এই সিস্টেমটার সাথে যাতে আপনারা ভেজাল না লাগান, বিকজ এইটা মাথায় রাখেন যে আর সামনের 2-3 বছরের মধ্যে যে কোনো একটা ইয়ারে এই কোশ্চেনটা আসবে এবং স্টুডেন্টরা ভেজাল লাগাবে। আমি শিওর যে সামনের বছরের 2-3 বছরের মধ্যে এই কোশ্চেনটা আসবে। ডিম্বনালীর ক্ষতকে কি বলা হয়? এন্ডোমেট্রিওসিস। ডিম্বনালীর ক্ষত এন্ডোমেট্রিওসিস। পাজলিং অর কনফিউজিং পয়েন্ট ইজ দ্যাট আপনাকে এন্ডোমেট্রিওসিস কি সেটা বলবে এন্ডোমেট্রিয়ামের ক্ষত। এন্ডোমেট্রিয়াম হচ্ছে এদিকে যে জরায়ু আছে, জরায়ুর যে ভিতরের প্রাচীর আছে, সেই জরায়ুর ভিতরের প্রাচীরের নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মাঝখানের প্রাচীর হচ্ছে মায়োমেট্রিয়াম, বাইরের প্রাচীর হচ্ছে পেরিটোনিয়াম। সো এই যে ভিতরের যে প্রাচীর আছে যেটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, সেইটার আপনাকে বলবে এন্ডোমেট্রিওসিস মানে কি। ক নম্বর অপশনে দেওয়া থাকবে এন্ডোমেট্রিয়ামের ক্ষত, আপনি এটা দিয়ে রাইট দিয়ে চলে আসবেন। বাট এন্ডোমেট্রিয়ামের ক্ষতকে এন্ডোমেট্রিওসিস বলা হচ্ছে না। ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউবের কোনো ক্ষতকে বলা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। দ্যাট ইজ দ্য মোস্ট কনফিউজিং পয়েন্ট। ক্লিয়ার? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এইটা হচ্ছে ডিম্বনালীর ক্ষত সাধারণত ঘটে 35% নারীদের ক্ষেত্রে, 35% নারীদের ক্ষেত্রে ডিম্বনালীর ক্ষত। কিছু কিছু ক্ষেত্রে জরায়ুর ক্ষত আসে, যেমন 5 to 10%। যদি জরায়ুতে কোনো ক্ষত থাকে, জরায়ুর ক্ষত থাকার কারণে এদিকে আলটিমেটলি হচ্ছে না, মানে 5 থেকে 6 মিলিমিটার সেখানে যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে না, আলটিমেটলি সেখানে খুব ভালো একটা হচ্ছে না। তো এটা হচ্ছে জরায়ুর ক্ষত। এবং জরায়ুর ক্ষত না, এদিকে কোনো কোনো সময় টিউমার থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, যেমন সার্ভিক্স বা জরায়ুর গ্রীবার ক্ষত। এই জায়গাতে সার্ভিক্স বা জরায়ুর জিবার ক্ষতের কারণে দেখা যায় যে ইন্টারকোর্সের প্রবলেম হয়, ইন্টারকোর্সের প্রবলেম হওয়ার কারণে আলটিমেটলি এটাকে প্রবলেম হয়। তো এগুলো হচ্ছে। আরেকটা হচ্ছে এই জিনিসটা, শুক্রাণুর প্রতি অ্যান্টিবডিজ টু দ্য স্পার্ম, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যাকচুয়ালি একটা ফিমেল বডিতে যখন একটা স্পার্ম ঢুকতেছে তখন সেটা হচ্ছে একটা ফরেন সাবস্টেন্স ফর দিস ফিমেল, কারণ এই ফিমেলটার নিজের বডির পার্ট না এটা। তো এই ফিমেলের যে ইমিউন সেলগুলো আছে, সেই ইমিউন সেলগুলো নর্মালি এগুলোকে ডেস্ট্রয় করার কথা ছিল, বাট সিস্টেম হচ্ছে যে অ্যাবাউট 9% ক্ষেত্রে, মানে মেইনলি যে প্রসেসটা ঘটে, আমাদের যে ইমিউন সেলগুলো আছে, অর্থাৎ ফিমেল বডির যে ইমিউন সেলগুলো আছে, তারা নর্মালি এই শুক্রাণুর বিরুদ্ধে আলটিমেটলি কি করতে পারে না, অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে না। আপনারা যদি ক্লাস চ্যাপ্টার 10 ভিডিওটা দেখে দেন, এই কথাটা বোঝেন, তাহলে এই কথাটা সম্পূর্ণ বুঝতে পারবেন। কারণ ওইটা হচ্ছে ওইখানে চ্যাপ্টারটা পুরোটা পড়ার পরে বেসিক হচ্ছে এটা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো নর্মালি আমাদের যে ইমিউন সেলগুলো আছে তারা সাধারণত নর্মালি শুক্রাণুর বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে হয় কি, কিছু কিছু ফিমেল বডিতে এই শুক্রাণুটাকে ফরেন বডি হিসেবে ধরে ওই দিকের ফিমেলের ইমিউন সেলগুলো আলটিমেটলি এখানে অ্যান্টিবডি প্রোডাকশন করা স্টার্ট করে দেবে। অ্যান্টিবডি প্রোডাকশন করে আলটিমেটলি শুক্রাণুগুলো ঢোকার পরে সুন্দর করে শুক্রাণুগুলোকে আগে মাইরা দেয়, শুক্রাণুগুলোকে মাইরা ফেলে। শুক্রাণুগুলোকে যদি মাইরা ফেলে তাহলে বাচ্চা হবে না, তাহলে এটাও একটা প্রজনন অক্ষমতার কারণ। এই ক্ষেত্রে কিন্তু এটা একটা সমাধান আছে, আমরা কিছু ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস দিতে পারি, মানে ইমিউন সিস্টেমটাকে সাপ্রেশন করে দেবে, ইমিউন সিস্টেমটাকে কাজ করতে দিবে না। আপনারা যদি চ্যাপ্টার 10 পড়েন তাহলে ডিটেলস বুঝবেন। সো ইমিউন সিস্টেমটাকে যদি কাজ না করতে দেয়, ইমিউন সিস্টেম তখন ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস দেওয়ার কারণে ইমিউন সিস্টেম তখন আলটিমেটলি অ্যান্টিবডি প্রোডাকশন করবে না। অ্যান্টিবডি যদি প্রোডাকশন না করে, তো অ্যান্টিবডি প্রোডাকশন না করলে আলটিমেটলি শুক্রাণুর কোনো প্রবলেম হচ্ছে না। তো এইটা হচ্ছে একটা নর্মাল প্রসেস। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, কারণ আপনি যখন ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস দিচ্ছেন, ইউ আর ভালনারেবল
টু এনি আদার ইনফেকশাস এজেন্ট। আপনার মধ্যে কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকলে তখন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ইমিউন সেলগুলো খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারবে না, সো দ্যাট ইজ সেকেন্ডারিলি প্রবলেম অ্যারাইজ করে। দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে প্রিফার করা হয়েছে আইভিএফ পদ্ধতি, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যেটা হচ্ছে আমরা নেক্সট লেকচারে পড়াবো। তো আইভিএফটা সেটার ক্ষেত্রে প্রিফারেবল। ক্লিয়ার? সো এটা ছিল একটা। আরেকটা হচ্ছে এই যে যেই একটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের আরেকটা স্থায়ী যে পদ্ধতি সেটাকে বলা হয় টিভেক্টিমে বা লাইগেশন। টিভেক্টিমে বা লাইগেশনটা মানে কি? টিভেক্টিমে বা লাইগেশনটা আপনারা এখন বললেই বুঝবেন যে অ্যাকচুয়ালি অ্যাম্ফুলাতে তো ফার্টিলাইজেশনটা ঘটতেছে। ধরুন এদিকে একটা অভাম আসলো, এদিকে একটা অভাম আসলো, আর এদিকে আসলো হচ্ছে, এই দিক দিয়ে আসলো হচ্ছে একটা স্পার্ম, এদিক দিয়ে আসলো হচ্ছে একটা স্পার্ম। সো এই স্পার্মটা আসার পর যদি আমি রুদ্ধ করে দিই, কখনো কি করে এই জায়গাটাকে লাইগেট করে দেয়, এই জায়গাটাকে দড়ি দিয়ে মানে একটা সুতা দিয়ে বেঁধে দেয়। সো এই জন্য যদি বেঁধে দেয়, অনেক সময় কি করে এটাকে কেটে দেয়। সো এই জায়গাটাকে কেটে দেয়, এই জায়গাটাকে কেটে দেন এই দুটাকে এভাবে পূরণ করে দেয়, বেঁধে দেয়। সো আলটিমেটলি তখন এই শুক্রাণুটা আর আলটিমেটলি এটা টাচে আসতে পারবে না। সো এটা হচ্ছে একটা জন্ম নিরোধের স্থায়ী পদ্ধতি, যে স্থায়ী পদ্ধতির মাধ্যমে এখানে কোনোভাবে শুক্রাণুটা ডিম্বাণুর টাচে আসতে পারতেছে না, আলটিমেটলি ফার্টিলাইজেশন করতেছে না, বেবি কনসিভ হচ্ছে না। ক্লিয়ার? সো এগুলো নর্মাল প্রসেস, এগুলো করার এগুলো বোঝার কথা। আর কিছু আমি পাচ্ছি না আলটিমেটলি পড়ানোর। আমরা ফার্টিলাইজেশন পড়াচ্ছি। দ্যাট মিনস আজকে যে জিনিসটা পড়ানো হলো তাদের মধ্যে একটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেলের পরে হচ্ছে ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন পড়াইনি, ফার্টিলাইজেশন পড়াইছি। ফার্টিলাইজেশনের সাথে হচ্ছে ফার্টিলাইজেশন পরে হচ্ছে যেই বার্থ কন্ট্রোল মেথডস অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। তারপরে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং পড়াইছি, পরিবার পরিকল্পনা, এটাও পড়াইলাম। তারপরে হচ্ছে মেনলি আমরা পড়েছি প্রবলেমস অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটাও পড়াইলাম। তারপরে হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স অফ রিপ্রোডাক্টিভ হরমোনস অফ মেল অ্যান্ড ফিমেল। ক্লিয়ার? মেলেরটা আপনারা দেখে নিতে পারবেন, মেলে জাস্ট এটা একটু রিডিং দিলেই চলবে, সমস্যা নেই কোনো। ক্লিয়ার? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।